আসসালামু আলাইকুম। প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাসের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তোমরা জানো ২৬ ব্যাচকে স্বাগত জানাতে আমরা একটা সম্পূর্ণ রুটিন কিন্তু প্রদান করেছিলাম, যেখানে গাইডলাইন ছিল, যেখানে বায়োলজি এবং কেমিস্ট্রি অলিম্পিয়াড ছিল, এবং সেই রুটিনের শেষ অংশে ছিল একটা চ্যাপ্টার সম্পূর্ণ কমপ্লিট করার চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটাতে আমরা আজকে সেকেন্ড ক্লাসে দাঁড়িয়ে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টারটি কিন্তু তোমাদের প্রাণীবিজ্ঞান বইয়ের প্রথম চ্যাপ্টার, এবং এই প্রথম চ্যাপ্টারটি কিন্তু বায়োলজির একটু রসকসহীন একটা চ্যাপ্টার, কিন্তু সেটি তোমাদেরকে হাতে ধরে, মানে হাতে ধরে বলতে লাইন বাই লাইন বুঝিয়ে পড়ানোর একটা প্রচেষ্টা কিন্তু রোটোডিএমসি নিয়েছে। সেটারই ধারাবাহিকতায় দ্বিতীয় ক্লাসে তোমাদের ওয়েলকাম জানাই। তোমরা এখন ভাবতে পারো, ভাই আমি প্রথম ক্লাস করিনি, আমি কি দ্বিতীয় ক্লাসে লাইভে থাকবো কিনা? অবশ্যই থাকতে পারো, কারণ প্রথম ক্লাসে আমরা খুব অল্পই পড়েছি। কারণ প্রথম ক্লাসে আমরা অনেক গাইডলাইনমূলক কথা বলেছি, ইন্ট্রোডাক্টরি কথা বলেছি। মেইন পড়াশোনা আজকে থেকে শুরু হচ্ছে। প্রথম ক্লাস না করলেও দ্বিতীয় ক্লাস বুঝতে পারবে। সো নো টেনশন, আজকে থেকে শুরু করো। প্রথম ক্লাসটা পরেও তুমি করে নিতে পারবে। আচ্ছা, এই ক্লাসগুলো তুমি ইউটিউবেও দেখতে পারো। আমাদের রোড টু ডিএমসি ইউটিউব চ্যানেলে কিন্তু তুমি দেখবে যে টার্বো বায়োলজি কোর্স বলে একটা ফ্রি কোর্স আছে। ফ্রি প্লে লিস্টে তুমি কিন্তু প্রায় 70 থেকে 75% ক্লাস খুঁজে পেয়ে যাবে। তাহলে 26 ব্যাচের বন্ধুরা তোমরা কেমন আছো বলো? তোমরা বলো, ভাই আপনি আমাদের থেকে প্রায় বছর 10 বড়, আপনি আমাদের বন্ধু বলছেন। আহ আমরা ঠিক বন্ধু না, বাট আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে পড়াশোনা করি। এবং এই ক্লাসে তুমি তোমার যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারো, পড়াশোনা রিলেটেড যে কোনো প্রশ্ন, বায়োলজির ভেতর অথবা বাহিরে, নো প্রবলেম। আমরা প্রশ্ন করার ক্ষেত্রে ছাত্রছাত্রীদেরকে উদার হতে বলি, আমরা উত্তর দেওয়ার ক্ষেত্রে উদার। আমাদের জ্ঞান যতটুকু আছে আমরা কোনো কৃপণতা দেখাই না, আমাদের কাছে রাখতে চাই না। তোমার যেটা করতে হবে, তুমিও কোনো কৃপণতা না করে এই লাইফটাকে একটু শেয়ার করে দিতে পারো। যেহেতু এটা একটা ফ্রি ক্লাস, এটা সবার জন্য উন্মুক্ত, সবাই দেখতে পারবে। এবং এই চ্যাপ্টারটা অফলাইনে পড়তে গেলে, যেখানে আমাদের আসলে দেখা যায় যে টাকা দিয়ে পড়তে হচ্ছে বা মানে গিয়ে পড়তে হচ্ছে, সেটা যদি এখানে সুন্দর করে ফ্রিতে পড়ে নেওয়া যায়, মন্দ কি, তাই না? তো 25 ব্যাচের যে কেউ চাইলে দেখতে পারো চ্যাপ্টারটা, যদি রিভিশন দিতে চাও, কারণ আমি বিশ্বাস করি এটা তুমি অবশ্যই আগে পড়েছো। আর 26 ব্যাচের তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু ক্লাসটাতে থাকো, আগামী 1.5 ঘন্টা আমার সাথে এই চ্যাপ্টারটা পড়ো। এবং অনেক কিছু বুঝার আছে আজকের ক্লাসে। এই জিনিসগুলো সত্যি কথা বলতে আমি যখন তোমাদের বয়সে ছিলাম, প্রথম বছরে আমি প্রপারলি বুঝতে পারিনি। আমার স্যার বুঝাতে সচেষ্ট ছিলেন, কিন্তু সেই 60 জনের বড় ব্যাচে আমি কিছু প্রশ্ন কনফিউশন জাগলেও ওই শুরুর সময় হাত তুলে যে জিজ্ঞেস করব, ওইটুকু সৎসাহস ছিল না। আর অনলাইন আসার সুবাদে আমরা দেখতে পারি তুমি চাইলেই কিন্তু জিজ্ঞেস করতে পারো। তোমাকে কেউ দেখছে না, তাই না? তোমার দিকে কেউ বাঁকা দৃষ্টিতে তাকাচ্ছে না, তুমি চাইলেই জিজ্ঞেস করতে পারো। এনিওয়ে, ভূমিকা শেষ, পড়ায় যাব। তোমরা ভালো আছো কিনা একটু জানাতে পারো। আর রোটোডিএমসি আসলে বর্তমানে একটা খুব ব্যস্ত প্ল্যাটফর্ম হয়ে গিয়েছে। মানে তোমরা জানো কিনা, আমরা প্রত্যেক ব্যাচকে নিয়ে কিন্তু কাজ করি, একটা ব্যাচ নিয়ে পড়ে থাকি না। 24 ব্যাচের জন্য প্রত্যেক সাবজেক্টের আগে কিন্তু ফ্রি ক্লাসগুলো থাকে। আজকে আইসিটির ক্লাস হয়েছে। এগ্রিভার্সিটির জন্য আমরা একটা ফ্রি, মানে ফ্রি বলতে 16 টাকায় একটা কোর্স নিয়ে আসছি, 10 দিনের এগ্রি চ্যালেঞ্জ নামে, সেটাতে ক্লাস হচ্ছে। এখানে আমি ক্লাস নিচ্ছি, কেমিস্ট্রি কোর্সে মাইনুল ভাইয়া ক্লাস নিচ্ছেন। সো ইটস ফুল ফর্মে একটা রানিং প্ল্যাটফর্ম। খুব ভালো লাগে যখন ব্যস্ততা থাকে। ব্যস্ততা আসলে জীবনের একটা বড় নিয়ামত বলতে হবে। তোমরা ভাবতে পারো যে না, শুধু শুয়ে বসে থাকলে এটাই বোধহয় জীবনের সব থেকে আনন্দ। ব্যস্ততার মাঝখানে আনন্দ আছে, বুঝতে পেরেছো? আপাতত তোমার ব্যস্ততা থাকার কথা হচ্ছে পড়াশোনা নিয়ে, সেটা নিয়ে তুমি থাকো। অনেকক্ষণ গল্প হলো, কে কে আছে আমার সাথে চট করে দেখে নেই। আচ্ছা, তোমরা ভালো আছো তো, তাই না? আচ্ছা, আমি তো খুব ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ খুব ভালো রাখছেন। আর তো তোমরা একটু একটা কাজ করো, এটাকে একটু ছড়িয়ে দাও। এটা তোমাদের দায়িত্ব, আর আমার দায়িত্বটা আমি ভালো মতো পালন করি। আমি তাহলে পড়াই যাই। রোটোডিএমসির একটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে বই দেখে পড়ানো, তাই না? লিখে এবং বই দেখে। বইকে না দেখিয়ে পুরো ক্লাস শেষ করে দিব, এরকম কখনোই হয় না। সো সেকেন্ড লেকচারে ওয়েলকাম আবার, দ্বিতীয়বারের মতো। আজকের ক্লাসে আমরা কি পড়বো? আমরা গত ক্লাসে কি কি পড়েছিলাম সেটা একটু তোমাকে জানাই। গত ক্লাসে আমরা পড়েছিলাম কেন প্রাণীর এত বৈচিত্র্যতা দেখা যায়। বৈচিত্র্যতার কারণ হিসেবে আমরা প্রজাতিগত বৈচিত্র্যতা, জিনগত বৈচিত্র্যতা, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যতা, এগুলো নিয়ে গল্প করেছিলাম, তাই না? এর পরবর্তীতে কিসের উপর বেস করে আমি শ্রেণী বিন্যাস করব, কি কি পয়েন্টের উপর ভিত্তি করে, তাদের দেহের আকারের উপর, তাদের প্রতিসাম্যতার উপর বেস করে, এই ব্যাপারগুলো কিছু অংশ আমরা পড়েছিলাম প্রতিসাম্যতা পর্যন্ত। 16টা পয়েন্টের মধ্যে মাত্র 6টা পয়েন্ট পড়েছি। আজকে কিন্তু 10টা পয়েন্ট পড়বো, এবং এরপরেও আরো কিছু অংশ পড়বো। এবং তার পরবর্তীতে আরো 2টা ক্লাসে কিন্তু সাদি ভাই চ্যাপ্টারটা শেষ করবেন। চল বিসমিল্লাহ বলে তাহলে ক্লাসে যাই। এখান থেকে পড়া শুরু। আমাদের প্রথম টপিকের নাম আজকের ক্লাসে খণ্ডকায়ন। এবার ইংরেজিটা পড়বো কিনা? অবশ্যই ইংরেজিটা দেখো, মেটামারিজম অথবা সেগমেন্টেশন। তুমি জানো সেগমেন্ট মানেই খণ্ড, তাহলে সেগমেন্টেশন এটা মানে খণ্ডকায়ন।
ঠিক আছে? আচ্ছা, এটা পড়লে তোমার লাভ কি ইংরেজিটা পড়লে? দেখো, মেটামারিজম যদি খণ্ডকায়ন হয় তাহলে এক একটা খণ্ডকে তুমি বলতে পারো মেটামিয়ার। দেখছো, মেটামারিজম মানে খণ্ডকায়ন, আর মেটামিয়ার মানে এক একটা খণ্ডক, যেটাকে তুমি সোমাইটো বলতে পারো। এবার তুমি প্রশ্ন করবো, ভাই খণ্ডকায়ন ব্যাপারটাই তো বুঝলাম না। তুমি যদি কেঁচোর দেহের ক্ষেত্রে খেয়াল করো, আমি কেঁচোটা কোথায় আঁকবো? ওকে, এখানেই আঁকি। একটা কেঁচো আঁকার চেষ্টা করব, তোমরা আমাকে বিভিন্ন উপাধি দিবা না আবার, ঠিক আছে? মানে যে লিচভিদা ভিঞ্চি এরকম উপাধি দিও না, আমার আঁকা খুব বেশি সুন্দর হয় না, এটা নিয়ে মজা করার কিছু নেই, বুঝাইতে পারলেই হইলো। ধরো এগুলো হচ্ছে কেঁচোর গায়ের খণ্ডক। খেয়াল করে দেখো তো, এই সবগুলো খণ্ডক, কেঁচোর গায়ের সবগুলো খণ্ডক মোটামুটি সেম না? মানে আমি আমার আঁকাতে একটু পার্থক্য থাকতে পারে, বাট ওর দেহের প্রত্যেকটা খণ্ডক কিরকম, সমান। তাহলে এই ধরনের খণ্ডকায়নকে আমরা বলবো সমখণ্ডকায়ন। বুঝা গেল? সমখণ্ডকায়ন। এবার আমি অসম খণ্ডকায়নটা তোমাকে দেখাবো, যেখানে খণ্ডকগুলো থাকবে ডিফারেন্ট। ধরো আমি যদি একটা ঘাস ফড়িং আঁকি, ঠিক আছে? এইটা ধরো ঘাস ফড়িং এর মাথা, না বেশি জঘন্য হয়ে যাচ্ছে। আচ্ছা, ঘাস ফড়িং এর যে বুকের পার্টটা, সেটা তুমি যদি দেখো, এইখানে 3টা খণ্ডক থাকে, ঠিক আছে? এই ধরো এটা হচ্ছে ওর বুকের পার্ট, এরপর হচ্ছে ওর পেটের পার্ট। এগুলো কিন্তু সেম না, এক একটা বড় একটা ছোট এরকম। মাথার মধ্যে আছে 6টা খণ্ডক, ঠিক আছে? সো এই খণ্ডকগুলো আসলে সেম না, এখানে 6টা খণ্ডক আছে, ছোট ছোট খণ্ডক আছে। বুকের মধ্যে আছে 3টা খণ্ডক, এখানে উদরে আছে 11টা খণ্ডক। এই খণ্ডকগুলো একটা একটার সাথে সেম না। দেখো এই যে এটা একটা কিরকম খণ্ডক, দেখছো? মাথার খণ্ডকগুলো আবার ডিফারেন্ট। তাহলে এই ধরনের খণ্ডকায়নকে কি বলবো আমরা? অসম খণ্ডকায়ন। অসম খণ্ডকায়নটা আমরা কোথায় দেখতে পাই? ঘাস ফড়িং এ, তেলাপোকার ক্ষেত্রে। কেমন? তুমি বলবা ভাই কই, আমি তো তেলাপোকার গায়ে কোনো খণ্ড দেখতে পাই না। খুব ভালো করে পাখনাগুলো তুলে তুমি যদি খেয়াল করো, তাহলে দেখবো ওদের পেটের মধ্যে এরকম খণ্ড খণ্ড কিন্তু দেখা যায়, তাই না? এই খণ্ডক সবগুলো সমান না। বা পেটের খণ্ড যদি সমান সমানও দেখা যায়, পেটের সাথে বুকের খণ্ডকগুলো ডিফারেন্ট। তাহলে পুরো দেহে আসলে খণ্ডকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের, তাই এটাকে আমরা অসম খণ্ডকায়ন বলবো। আমার লাগবে এক্সাম্পল। অসম খণ্ডকায়ন কোথায় দেখা যায়? তুমি বলবা ভাই এটা পতঙ্গে দেখা যায়। পতঙ্গ মানে কি? পতঙ্গ মানে আর্থ্রোপড যারা আছে, ঘাস ফড়িং, তেলাপোকা, এরা, মশা মাছি, ওদের ক্ষেত্রে। আর খণ্ডকায়ন কোথায় দেখা যায়? সব থেকে সুন্দর উদাহরণ হচ্ছে কেঁচো। সবাই চেনো আশা করি। তাহলে এই দুটা ব্যাপারকে আমি ভুল করব? আশা করি কখনো করব না। ওকে, আচ্ছা, জান্নাতি বিনতে মাহবুব, বায়ো পরীক্ষা খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। ও খুব সম্ভবত যে 25 ব্যাচের ইয়ার চেঞ্জ পরীক্ষা চলতেছে, ওই পরীক্ষার কথা বোধহয় বললো। যাক, শুনে ভালো লাগে। প্রথম থেকে ভালো মতনে পড়ো, তাহলে ইনশাল্লাহ সব পরীক্ষায় ভালো হবে। আচ্ছা, দেখো, প্রথম ক্লাসে যতজন মানুষ লাইভে ছিল আজকে কিন্তু তার থেকে কম, এবং থার্ড এবং ফোর্থ ক্লাসে লাইভে এর থেকে কম মানুষ থাকবে। এটা আমাদের অনেক বছরের দেখা এক্সপিরিয়েন্স। এটা শুধু অনলাইনে না, অফলাইনেও এমনটা ঘটে। প্রথম দিকে 26 ব্যাচ দেখবে, অফলাইনে যদি কোথাও পড়তে যাও একদম ঘর ভর্তি মানুষ, আস্তে আস্তে কমতে থাকে। কেন এমনটা হয়? এই যে একটা রেস, এই রেসটা কেউ সিরিয়াসলি নেয়, কেউ সিরিয়াসলি নেয় না। কারো ড্রিমটাকে প্রতিষ্ঠিত করার জন্য কেউ শক্ত হাতে লড়ে, আর কেউ লড়ে না। বুঝতে পেরেছ? তো মেক শিওর করবা তুমি এই রেস থেকে হারিয়ে যাচ্ছ না, তুমি এই রেসে যেন টিকে থাকো। ওকে, তো এইটুকু গেল। তাহলে আমাদের খণ্ডকায়ন কিন্তু ক্লিয়ার। এবার আমি একটু ইংরেজি নামগুলো দেখবো, ঠিক আছে? সমখণ্ডকায়নকে ইংরেজিতে বলতেছে হোমোনোমাস। হোমো মানে হচ্ছে সেম, মনে রাখবা। হোমো মানে কি? বায়োলজিতে অনেক জায়গাতে তুমি হোমো পাবা। হোমো মানে হচ্ছে সেম, কেমন? সেম। আর হেটারো মানে হচ্ছে ডিফারেন্ট। হেটারো মানে কি বলো? ডিফারেন্ট। এক একটা খণ্ডক এক এক রকম, এই জন্য হেটারোনোমাস। মেটামিয়ার, মেটামিয়ার মানে খণ্ডক, বুঝেই গেছো? কেমন? এক্সাম্পল গুলাও পারবো। সো এইটার উপর বেস করে আমরা প্রাণীকে বিভাজন করতে পারি যে কার দেহের খণ্ডকগুলো কিরকম। আচ্ছা, আর কোন কোন প্রাণী আছে যাদের আসলে খণ্ডকায়ন নাই, ওদেরকে আমরা কি বলতে পারি? এ সেগমেন্টাল। তাহলে আমার গত ক্লাসে যারা ছিল তাদের কাছে ব্যাপারটা ইজি লাগবে। সেগমেন্ট মানে খণ্ড, আর বায়োলজিতে যে কোনো শব্দের সামনে যদি এ বসে, এ মানে কি রে? এ মানে আসলে নাই। এ মানে কি? নাই। তাহলে এ সেগমেন্টাল মানে কি? নাই, সেগমেন্ট নাই, খণ্ডক নাই। এরকম কে কে আছে? সমুদ্র তারা, স্টারফিশ যেটাকে বলে, একাইনোডার্মাটা পর্বের প্রাণী। আগে সেন্ট মার্টিন, কক্সবাজার এগুলো পড়ে থাকতে দেখা যেত, এখন আমি রিসেন্ট গিয়ে খুঁজেছি বেশ কয়েকবার, পাই নাই কখনো। যাই হোক, সমুদ্র তারা, এদের দেহে কোনো খণ্ডকায়ন নাই। ঝিনুক, ঝিনুকের উপর একটা শেল থাকে, তাই না? এদের মধ্যে আলাদা কোনো খণ্ডক বোঝা যায় না। তুমি কি তাহলে মেটামিয়ার বা খণ্ডক কি চিনতে পেরেছো? কোনটা খণ্ডক আসলে?
আমার ক্ষেত্রে আসলে উল্টাপাল্টা লাগতো, আমি বলতেছি কিসে উল্টাপাল্টা লাগতো। তাহলে এইটা হচ্ছে এক একটা খণ্ডক, তাই না? এখানে অসংখ্য খণ্ডক কিন্তু ভাই আঁকলো গুনলে, এইগুলো হচ্ছে এক একটা খণ্ডক। কিসের সাথে উল্টাপাল্টা লাগতো? খণ্ডকায়নের। খণ্ডকায়ন আর অঞ্চলায়ন এই দুইটা শব্দের মধ্যে উল্টাপাল্টা লাগতো, কিন্তু তোমার, আমার ছাত্র হিসেবে তোমার আর এটা উল্টাপাল্টা লাগবে না। অঞ্চলায়ন ব্যাপারটা কি? অঞ্চলায়নের ইংরেজি হচ্ছে ট্যাগমাটাইজেশন। এক একটা অঞ্চলকে আমরা বলি ট্যাগমাটা, এক একটা খণ্ডককে বলি আমরা সোমাইট বা মেটামিয়ার। তাহলে অঞ্চল কি ভাইয়া? চলো দেখি। তুমি যদি বাংলাদেশের ম্যাপের দিকে তাকাও, আমাদের বিভাগ কয়টা? 8টা বিভাগ। বিভাগের মধ্যে কি থাকে? জেলা থাকে। এইটুকু তো বেসিক ব্যাপার বুঝো। এবার একটা প্রাণীর দেহের দিকে তুমি যদি তাকাও, আমাদের সুন্দর পছন্দের প্রাণী ঘাসফড়িং দেওয়া আছে। এই ঘাসফড়িং এর দেহে কয়টা খণ্ডক? ভাইয়া কিন্তু অলরেডি বলে ফেলছে। ভাইয়া বলছে মাথার মধ্যে খণ্ডক কয়টা রে? এটা একটু বড় করি, দাঁড়া, ঘাসফড়িংটাকে একটু বড় করে দেখাই, মনে হবে ঘাসফড়িং ক্লাস নিচ্ছি, বাট তা না। আচ্ছা, তাহলে ঘাসফড়িং এর মাথার মধ্যে খণ্ডক কয়টা বলছে ভাইয়া? 6 খণ্ডক, তাই না? 6 খণ্ডক। বক্ষ অঞ্চলে, বুকের অঞ্চলে কয়টা খণ্ডক ঘাসফড়িং এর? 3 খণ্ডক। বক্ষে 3 খণ্ডক। আর উদর বা পেট অঞ্চলে কয়টা খণ্ডক রে? 11টা খণ্ডক। আচ্ছা, আমি যদি এটাকে বাংলাদেশের সাথে তুলনা করি, তাহলে এখানে বিভাগ আছে হচ্ছে 3টা, মাথা, বক্ষ, উদর। আর এই বিভাগগুলোর মধ্যে আছে জেলা। কেমন? তাহলে মাথার মধ্যে খণ্ডক আছে হচ্ছে 6টা, বক্ষে জেলা হিসেবে খণ্ডক আছে 3টা, উদরে আছে 11টা। এবার ব্যাপারটা কি বুঝতে পারছো? অঞ্চল ব্যাপারটা হচ্ছে বড়, আর খণ্ডক ব্যাপারটা হচ্ছে ছোট। কিছু খণ্ডক মিলে একটা অঞ্চল তৈরি হয়, ঠিক আছে? তাহলে আমি যদি বায়োলজির ভাষায় বলি, কিছু ট্যাগমাটা মিলে, ট্যাগমাটা মানে হচ্ছে অঞ্চল, ঠিক আছে? সরি, কিছু সোমাইট মিলে একটা ট্যাগমাটা তৈরি হয়। যেমন উদরে 11টা সোমাইট বা 11টা মেটামিয়ার মিলে একটা ট্যাগমাটা হয়েছে, যেটা নাম দিয়েছি আমরা উদর। আমাকে বলো, কে কে এই ব্যাপারটা ধরতে পারছো ক্লাসের শুরুতেই? এই কনসেপ্টটা কে কে ধরতে পারছো? ভাই আমি অঞ্চলায়ন খণ্ডকায়ন এই দুটার মধ্যে গ্যাঞ্জাম পাকাবো না, আমি চিনে গেছি আসলে যে ঘাসফড়িং এর দেহে অঞ্চল কয়টা। পরীক্ষা দিলে আমি বলবো যে 3টা অঞ্চল, মাথা, বক্ষ, উদর। ঘাসফড়িং এর দেহে খণ্ডক কয়টা? 20টা খণ্ডক। ঘাসফড়িং এর দেহে খণ্ডকের প্রকৃতি কি? এটা কি হোমোনোমাস নাকি হেটারোনোমাস? এটা কি সেম নাকি ডিফারেন্ট? অবশ্যই হেটারোনোমাস। এক একটা খণ্ডক দেখতে এক এক রকম। বলো, আমার পড়া এতক্ষণ কে কে বুঝছো? শুরুর পড়া একটু আমাকে বলো যে ভাই, ট্যাগমাটাইজেশন আর মেটামারিজম ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, একটু আমি জানতে চাই, তারপর আমি সামনে আগাতে চাই, বাচ্চারা একটু জানো। আচ্ছা, দিগন্ত একটা প্রশ্ন করছে, ভালো প্রশ্ন। সেগমেন্টেশন আর সিমেট্রি এইটার মধ্যে ডিফারেন্স কি? ওকে, আচ্ছা, উন্নত প্রাণীতে এইভাবে খণ্ডকের বিবেচনা করা হয় না, খণ্ডক থাকে হচ্ছে অনুন্নত প্রাণীতে, ঠিক আছে? এখন দেখো, আমার দেহে কিন্তু আলাদা আলাদা খণ্ডক নাই, যে এক একটা খণ্ড খণ্ড অংশ মিলে মিলে আমার পুরো দেহ তৈরি করছে, এরকম খণ্ডক বোঝা যায় না, তাই না? আচ্ছা, সিমেট্রির ব্যাপারটা হচ্ছে যে, মানে এইটা তুমি, মানে কি বলা যায়, তুমি নিজে একটা কাল্পনিক ভাগে ভাগ করবা, এখানে আলাদা আলাদা কোনো খণ্ডের ব্যাপার নাই। আমি চাইলে প্রজাপতিকে মাঝখান দিয়ে ভাগ করতে পারি, বাট আসলে কি এখানে কোনো খণ্ড আছে? আমি চাইলে মানুষকে মাঝখান দিয়ে এখানে ভাগ করতে পারি, বাট আসলে কি মানুষ দুইটা খণ্ডের? আল্লাহ কি এইভাবে বানাইছে? আমাদের আমাদের বডি স্ট্রাকচার কি এরকম যে দুইটা সাইড এরকম খুলে ফেলা যায়, আবার এটাকে লাগানো যায়? এরকম তো কিছু না। বুঝতে পারছো ব্যাপারটা? সিমেট্রি মানে আমরা কাল্পনিক ভাবে ভাগ করতেছি, দুই পাশে সমান সমান আছে কিনা এভাবে ভাগ করতেছি। আর খণ্ডকের ব্যাপারটা হচ্ছে তুমি স্পষ্টত এখানে দেখতে পাবা, এই যে একটা খণ্ডক, এই যে একটা খণ্ডক, তাকালে দেখা যাচ্ছে না? এই যে একটা খণ্ডক দেখতেছো, এটা সামনে, এটা একটা খণ্ডক, সামনে এটা একটা খণ্ডক। এইখানে তুমি কাল্পনিক ভাগে ভাগ করতেছো এরকম কিছু নাই। কে কে বুঝছে? আচ্ছা, আমার ভয়েসটা নাকি চেঞ্জ হয়ে গেছে, একটু অন্যরা জানাও তো, সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে কিনা? আই গেস নো। আচ্ছা, সব ম্যাক্সিমাম বুঝছে, ওকে, তাহলে তার প্যারা নাই। পতঙ্গের পা গুলো কি খণ্ডকের অংশ? না, আমরা দেহ খণ্ডক বিবেচনা করি, ঠিক আছে? দেহের খণ্ডক, এগুলো উপাঙ্গ, উপাঙ্গর মধ্যে খণ্ডক বিবেচনা করি না। এগুলাকে খণ্ড হিসেবে গুনলে অনেক খণ্ডক হয়ে যাবে, মানে দেহের যে অক্ষ বরাবর যা আছে সেটার মধ্যে খণ্ডক, আর এগুলাকে আমরা বলি উপাঙ্গ, হাত পা ডানা, এগুলো উপাঙ্গ, এগুলোর মধ্যে খণ্ডক হিসাব করা হয় না। বলো, বুঝছো কিনা? ওকে, গ্রেট, তাহলে ম্যাক্সিমাম স্টুডেন্টই বুঝতে পারছে। ওকে, আচ্ছা, তারপর আমরা যাই।
তাহলে আমাদের ইংরেজি নামগুলো আমরা একটু পড়বো, তাই না? খণ্ডক ইংরেজি ট্যাগমাটা, অঞ্চল উল্টা বলতেছি, অঞ্চল ইংরেজি হচ্ছে ট্যাগমাটা, আর খণ্ডক ইংরেজি সোমাইট বা মেটামিয়ার। এগুলো যেন না ভুলি আমরা, ঠিক আছে? কারণ তোমার 1 নাম্বার প্রশ্নে কিন্তু আসতে পারে ট্যাগমাটা বলতে কি বুঝো, তখন যেন তুমি চলে যাও যে এই যে অঞ্চল মানে ট্যাগমাটা, এটা যেন তুমি বুঝাইতে পারো, ঠিক আছে? ওকে, তাহলে একটু এখন তুমি পড়লে বুঝবা। এবং অঞ্চলায়নটা সবচেয়ে সুন্দর দেখা যায় কোথায়? আর্থ্রোপোডা, পতঙ্গের ক্ষেত্রে। পতঙ্গের ক্ষেত্রে অঞ্চলায়নটা দেখা যায়। ওকে, এবার আসো উপাঙ্গ। উপাঙ্গ কোনগুলো? ওই যে অ্যাপেন্ডেজেস। অ্যাপেন্ডেজেস মানে হচ্ছে যে মানে বাড়তি অংশ, কাইন্ড অফ এরকম বোঝায় ইংরেজিতে। তো আমাদের দেহে আসলে যদি আমরা একটা পতঙ্গ হতাম এবং আমাদের উপাঙ্গ যদি বিবেচনা করতাম, তাহলে হাত পা হতো আমাদের উপাঙ্গ। কিন্তু উপাঙ্গ শব্দটা আসলে পতঙ্গের সাথে ভালো যায়। এবং পতঙ্গের উপাঙ্গ বলতে আমরা কি বুঝি? দেহের বাইরে যা কিছু ছড়ানো থাকে। কি কি ছড়ানো থাকে? ঘাসফড়িং এর দেহে একটু খেয়াল করে দেখো, সামনের দিকে দুইটা সুরের মতো আছে, তাই না? দুইটা সুতার মতো এরকম আছে, এদেরকে বলে অ্যান্টেনা। এটা একটা উপাঙ্গ। এই হাত পা গুলো হচ্ছে উপাঙ্গ, ঠিক আছে? এই সবই উপাঙ্গ। ওকে, এখানে কিছু স্পেশালাইজড উপাঙ্গর কথা বলছে। আর্থ্রোপোডাতে অ্যান্টেনা এবং স্টাইলটা ঘাসফড়িং এ দেখাই নাই তোমার বইতে, অন্যান্য আর্থ্রোপোডা থাকতে পারে, ঠিক আছে? আর্থ্রোপোডা কি থাকতে পারে? অ্যান্টেনা, স্টাইল, এগুলো উপাঙ্গর মধ্যে পড়ে। মলাস্কাতে একটা স্পেশালাইজড জিনিস যেটা অন্যদের থাকে না, পোডিয়া। পোডিয়া নামটা আসছে পা থেকে। শামুকের নিচ দিয়ে, ধরো একটা শামুক, আমার তো আঁকা খুব জঘন্য, ঠিক আছে? এটা ধরো একটা শামুক, শামুকের নিচ দিয়ে একটু ছোট্ট করে একটা পা থাকে, ঠিক আছে? এটা দিয়ে ও মনে করো যে হালকা হালকা নড়লো চললো, এইটাকে বলতেছি আমরা পোডিয়া। এটা মলাস্কা প্রাণীর চলনাঙ্গ, ঠিক আছে? পোড মানে পা, এটা পা থেকে একটু, পায়ের সাথে একটু মিল আছে, আবার পা থেকে আবার ডিফারেন্টও, এই জন্য এটার নাম দিয়েছি পোডিয়া। এটা শুধু কার থাকে? মলাস্কার ক্ষেত্রে। আচ্ছা, মাছে থাকে পাখনা। পতঙ্গ এবং পাখির ক্ষেত্রে কি থাকে? পথ, হাত পা। আমাদের উপাঙ্গ হচ্ছে হাত পা, যেটা বললাম তোমাকে। এই হচ্ছে আমাদের উপাঙ্গ নিয়ে কথা। এক একজনের এক একটা স্পেশালাইজড উপাঙ্গ থাকতেছে। ওকে, এবং উপাঙ্গগুলো তোমাকে কোথায় হেল্প করে? খাবার গ্রহণ করতে, চলতে, সংবেদ বুঝতে, মানে তোমাকে ছুঁইলো হাতে, তুমি বুঝতে পারো না, এইসব রিডিং পড়বা। আচ্ছা, তাহলে এই এই উপাঙ্গ কিন্তু আবার সিকিউ এর জন্য তেমন ইম্পর্টেন্ট না, কিন্তু এই অংশটা অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। প্রান্তিকতা। প্রান্তিকতা বলতে কি বুঝতেছো বলো? প্রান্ত মানে কি? প্রান্ত মানে একটা সাইট, রাইট? তাহলে প্রান্তিকতা মানে হচ্ছে কি? দেহের বিভিন্ন অংশ আছে না, ধরো তুমি বুঝাইতে চাইতেছো যে দেহের সামনের অংশ সম্মুখ প্রান্ত, ঠিক আছে? ইংরেজিগুলো আমরা একটু পড়বো। ওকে, যেমন আমি যদি এভাবে দাঁড়াই, তাহলে আমার সম্মুখ অংশ কোনটা? তোমার দিকে যেটা আছে, তাই না? বা আমার মাথা যেদিকে আছে, ওইটাকে আমরা বলি সম্মুখ প্রান্ত। তো এটাকে আমরা ইংরেজিতে বলি এন্টেরিয়র এন্ড। এন্ড মানে হচ্ছে প্রান্ত, কেমন? আচ্ছা, এখানে বলছে যে প্রান্তে মাথা থাকে। আসলে এন্টেরিয়র শব্দটা সবসময় যে মাথাকে বুঝাবে এরকম না। এন্টেরিয়র মানে হচ্ছে মানে সামনের দিকে আছে। এন্টেরিয়রলি মানে তোমার সামনের দিকে আছে। পোস্টেরিয়রলি যদি বলি, তাহলে তোমার পেছন দিকে আছে। আবার ধরো কিছু প্রাণীর ক্ষেত্রে সামনের দিকে মাথা আছে, তাহলে এটা তার অ্যান্টেরিয়র প্রান্ত। পেছন দিকে তার লেজ আছে, ওটা তার পোস্টেরিয়র প্রান্ত, ঠিক আছে? বা মাথার বিপরীত প্রান্ত, মানে এই দিকে অ্যান্টেরিয়র আর পেছন দিকে পোস্টেরিয়র। চিনতে পারছি আমি? যদি আমি এটাকে অন্য প্রিপোজিশন দিয়ে, যদি আমি এটাকে সিনোনিম হিসেবে যদি ধরি, তাহলে অ্যান্টেরিয়র মানে হচ্ছে মানে ইন ফ্রন্ট, হ্যাঁ। পোস্টেরিয়র মানে হচ্ছে ব্যাক, ব্যাকে আছে, তোমার পেছনে আছে। ওকে, আচ্ছা, এবার আসো পৃষ্ঠীয় প্রান্ত। ইংরেজি পড়তে হবে কিন্তু, ডর্সাল এন্ড। তাহলে ডর্সাল মানেই হচ্ছে পিঠ, তোমার পিঠ হচ্ছে ডর্সাল, কেমন? আর তোমার পেটের দিকটা হচ্ছে অঙ্কীয় প্রান্ত, কেমন? এটাকে বলতেছি ভেন্ট্রাল। এগুলো হচ্ছে বিপরীত শব্দের মতো, ডর্সাল, ভেন্ট্রাল। ডর্সাল মানে পিঠ, ভেন্ট্রাল মানে পেট, মনে থাকবে। ওকে, তারপরে পার্শ্বীয় প্রান্ত। তাহলে ভাই সামনে পেছনে বুক পিঠ সবকিছুই বুঝাই ফেললাম। এখন যে সাইড বুঝাইতে চাই, তাহলে কি বলবো? সাইড ইংরেজি হচ্ছে ল্যাটারাল। ল্যাটারাল মানে হচ্ছে সাইডে, কেমন? ধরো তুমি আমার পাশে দাঁড়ায় আছো, আমি বলতে পারি তুমি আমার ল্যাটারালি দাঁড়ায় আছো, মানে তুমি আমার পাশে আছো। এখান থেকেও আসলে সিকিউ আসার কিছু নাই, তবে 5 রকমের প্রান্তিকতা দেখা যায়, এটা তুমি জেনে রাখলা। ইংরেজি শব্দগুলো জেনে রাখলা, এই ইংরেজি শব্দগুলো পরবর্তীতে বিভিন্ন জায়গায় দেখবা, ডর্সাল, ভেন্ট্রাল, ঠিক আছে? বুঝা গেল? আচ্ছা, এবার আসো, তাহলে একটা প্রাণীর বিভিন্ন প্রান্তকে বুঝাইতে আমরা কিন্তু এই শব্দগুলো ব্যবহার করতে পারি, এটাকে প্রান্তিকতা বলতেছি। তারপরে চলো আমরা তল সম্পর্কে একটু তোমাকে দেখাই।
এই তলগুলোর নাম একটু পড়বা। একটা মধ্যরেখীয় তল, যেটাকে আমরা বলতেছি স্যাজাইটাল প্লেন। আচ্ছা, এগুলো পড়ে একটু বোঝা কষ্ট, আমি ছবি দেখাই তোমাকে, ঠিক আছে? এই 3টা তল তুমি এখানে পাবা। এই খরগোশটা, বা এটা একটা খরগোশ বা গিনিপিগ, গিনিপিগ, এইটার এই ছবিটাই আসলে সুন্দর একটা ছবি। এই ছবিটা ভালো মতন দেখলে তুমি বুঝে যাবা। আমার সাথে কল্পনা করবা, ঠিক আছে? ধরো এই প্রাণীটার ভেতরে তুমি একটা শক্ত কিছু একটা, ধরো একটা টিনের পাত তুমি ঢুকাই দিছো, খুব ক্রুয়েল শোনাবে। এখন টিনের পাতটা কোনটা ভালো মতো দেখবা। এটাকে আমি কি লাল রং করি, দাঁড়াও। সবাই একটু টাইম নিয়ে বুঝো সারফেস গুলো। এগুলো না পরীক্ষাতে আসবে না, বুঝছো? এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, বাট পরবর্তী হায়ার স্টাডিতে গেলে তুমি দেখবা যে এগুলো যদি না বুঝো তখন ওই পরের পড়া বুঝতে কষ্ট হবে, ঠিক আছে? এবার দেখো, একটু বুঝার চেষ্টা করো। এই প্রাণীটার এই বরাবর তুমি ধরো একটা সারফেস বা তল কল্পনা করতেছো, একটা টিনের পাত মনে করে এভাবে ঢুকাই দিচ্ছ একদম এই প্রাণীটার মধ্যে। তাহলে এই তলটা আসলে তাকে কিভাবে ভাগ করলো? এই প্রাণীটার দৈর্ঘ্য কোনটা বলো? এই যে মুখ থেকে নিয়ে এই পর্যন্ত, এটা হচ্ছে তার দৈর্ঘ্য, তাই না? এই দিক বরাবর তুমি যদি তাকে ভাগ করতা, তাহলে এটাকে তুমি বলতে পারতা হচ্ছে, মানে কি বলে এটাকে, সম্মুখ তল, ঠিক আছে? বা এটাকে তুমি অনুদৈর্ঘ্য ভাগ বলতে পারতা। কিন্তু এইখানে তুমি ভাগ করছো অনুপ্রস্থ বরাবর, তাহলে এই তলটার নাম কি? অনুপ্রস্থ তল। দেখতে পারছো? এটা হচ্ছে অনুপ্রস্থ তল, প্রস্থ বরাবর ভাগ করছো তাই। এবার দেখো মধ্যরেখীয় তলটা চিন্তা করো, মধ্যরেখীয় তলটা কিভাবে করছে। খরগোশটাকে এবার তুমি জাস্ট ওর যে 2টা কানের মাঝখান দিয়ে, ঠিক আছে, এই কানের মাঝখান দিয়ে যদি কেটে ফেলো, দ্বিপ্রতিসম, যেভাবে আমরা আমরা যেরকম দ্বিপার্শ্বীয় প্রতিসম না, খরগোশটাও তো দ্বিপার্শ্বীয় প্রতিসম। এবার আমার দেহের মাঝখান দিয়ে যদি তুমি কেটে ফেলো, কেটে যেই তলটা তুমি পাবা আসলে, হ্যাঁ, দেহের ভেতরে এই বরাবর, সেটা হচ্ছে আমাদের মধ্যরেখীয় তল। এটাকে কি বলতেছি? মধ্যরেখীয় তল। এটাকে তুমি অনুদৈর্ঘ্য তলও বলতে পারো, ঠিক আছে? এটা অনুদৈর্ঘ্য বরাবর আছে, তো এটাকে মধ্যরেখীয় তল বা স্যাজাইটাল প্লেন বলতেছি। আরেকটা সামনে থেকে পশ্চাৎ পর্যন্ত বিস্তৃত, এটার সাথে সমকোণে আরেকটা তল আছে। এটাকে তুমি, এটা একটু নিজের কল্পনার চক্ষু দিয়ে এগুলো একটু বুঝতে হবে, ঠিক আছে? দেখো এটাকে কিভাবে ভাগ করছি, এই তলটা কিভাবে গেছে। এটা মনে করো একটা ধাতব পাত, এইটা দিয়ে তুমি ভাগ করছো হচ্ছে পিঠ আর পেট, দেখছো? উপর দিকে পিঠ, নিচের দিকে পেট। এইটাকে তুমি বলতে পারো হচ্ছে সম্মুখ তল। তাহলে সম্মুখ তল দিয়ে দেখো, তাহলে আমরা একটু রিডিং পড়ি এখন। দেখো, এখন রিডিং পড়লে বুঝতে পারবা। দেখো, তাহলে সম্মুখ তলটা মাত্র পড়াইলাম, এটা একটু দেখি আমরা। সম্মুখ তল দিয়ে আমরা কি ভাগ করতে পারি বলতো? লম্বালম্বি অক্ষ বরাবর ভাগ করে আমরা কি পাই? পৃষ্ঠীয়। এই যে দেখো, কালো অংশ দিয়ে আমি সম্মুখ তল বুঝাইছি। উপর দিকে হচ্ছে পিঠ আর নিচের দিকে হচ্ছে অঙ্কীয়, পেট। সম্মুখ তল দিয়ে ভাগ করলে আমি এই 2টা পাই। অনুপ্রস্থ তল দিয়ে ভাগ করলে আমি কি পাবো বলো? এই সামনের দিকে হচ্ছে সম্মুখ প্রান্ত, এই পেছন দিকে হচ্ছে পশ্চাৎ প্রান্ত। এই 2টা তল তো বুঝতে পারছো, তাই না? আর মধ্যরেখীয় তল দিয়ে ভাগ করলে 2টা সমান অংশ পাবো দেহের। এটাকে স্যাজাইটাল প্লেন বলতেছি। এই বলতো, এই ছবিটা থেকে কে কে বুঝতে পারছো জিনিসটা? হ্যাঁ, স্ক্রিনে তো ভালোই বোঝা যাচ্ছে। সারফেস গুলো বোধহয়, তলগুলো বোধহয় আমি তোমার বুঝাইতে পারছি। ট্যাগমাটাইজেশন আবার বলতে হবে? সুন্দর করে পড়াইছি, একটু টেনে দেখো না, এটা বোধহয় পেছন দিকে যাওয়া যায়, বুঝছো? একটু টেনে দেখো, বুঝে ফেলবা। ট্যাগমাটা মানে হচ্ছে অঞ্চল। এবার কিছু খণ্ডক মিলে একটা অঞ্চল তৈরি হয়, এই লাইনটাকে তুমি একটু বুঝে নাও। আর ঘাসফড়িং এর ছবিটাকে ভালো মতো দেখো, আমি যে একটু আগে পড়াইছি, একটু টেনে দেখো, তাহলে বুঝে যাবা। আচ্ছা, এদের থেকে সিকিউ আসবে? হ্যাঁ, অবশ্যই আসবে, কিন্তু সিকিউ এর জন্য পর্বগুলোর বৈশিষ্ট্য একটু বেশি ইম্পর্টেন্ট। আর এখান থেকে ইম্পর্টেন্ট কি কি পার্ট আছে এটা কিন্তু আমি বলে দিচ্ছি পড়ানোর সাথে সাথে। এই জিনিসগুলো সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট না। তোমার বলবেন একটা খরগোশকে তল দেখাও, জীবনে বলবেন এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট না। বাট বইতে আছে, আমি তো সবকিছু বুঝে পড়বো, তাই না? ছবি আছে, ছবি দেখে পড়বো। এটা বুঝছো? আচ্ছা, সংজ্ঞা কোনগুলো পড়বো? আমি আমার এইচএসসি লাইফে সংজ্ঞা মুখস্থ করছি রিয়ারলি, খুব রেয়ারলি। আমি ম্যান্ডেলের সূত্র মুখস্থ করছি, এটা সত্য।
মেন্ডেলের 2টা সূত্র মুখস্থ করছিলাম জিন তত্ত্বের মধ্যে। সংজ্ঞা আমি সবসময় আমার কনসেপ্ট থেকে বুঝে লিখতাম। সংজ্ঞা মুখস্থ করে তুমি পরীক্ষা অ্যান্সার করতে পারবা না, দেখবা মোস্ট অফ দ্য টাইম। ঠিক আছে? যেমন পরীক্ষাতে আসলো ট্যাগমাটাইজেশন কাকে বলে, এখন তুমি এটা সংজ্ঞা মুখস্থ করছো এবং অ্যান্সার করবা, এই কনসেপ্ট থেকে বেরোয় আসো। যে ট্যাগমাটাইজেশন বুঝে, ট্যাগমাটাইজেশন কাকে বলে এটা সে লিখে আসতে পারবে, অঞ্চলায়ন কাকে বলে এটা বুঝে লিখে আসতে পারবে, তাই না? ওইভাবে নিজেকে প্রিপেয়ার করো। ঠিক আছে? মুখস্থের উপর চাপ কমাও। ওকে, তাহলে আমি তলগুলো বুঝে ফেলছি। এরপর আমি যাব হচ্ছে সিলম। কালকে একজন দেখি নোট জমা দিচ্ছে, এই তোমরা কিন্তু ক্লাসের রিভিউ এবং নোট জমা দিতে পারো। কে ওর নামটা ভুলে গেলাম, ও দিয়ে বলতেছে ভাই সবই বুঝছি, সিলমের ব্যাপারটা বুঝি নাই, কারণ কালকের ক্লাসে তো আমরা সিলম পড়াই নাই, আজকে পড়াবো এবং তুমি বুঝে যাবা। আচ্ছা, সিলম শব্দটা আসছে হচ্ছে সিল থেকে, তাই না? আর সিল মানে কি রে? সিল মানে হচ্ছে গহ্বর। তাহলে সিলম আসলে গহ্বর নিয়ে কথা বলবে, কিন্তু এই সিলম নামক গহ্বরটা একটু স্পেশালাইজড। এটা যেন তেন কোনো গহ্বর না। তাহলে ভাই এটা কি একটু বুঝান। ওকে, আমি জাস্ট আমাদের দিয়ে প্রথমে এক্সাম্পলটা শুরু করি, সবাই মনোযোগ দিয়ে শুনবা এবং রিলেট করার চেষ্টা করবা। রেডি বাচ্চারা? ওকে, ধরো যেমন আমরা যখন রোজার দিনে যখন সার্জারিতে ডিউটি করতাম, রোজার সময় মানুষজন তো ইফতারিতে অনেক ভাজা পোড়া খায়, এগুলা খায়, বুঝছো? সবার পেটের অবস্থা তো ভালো না। রোজার সময় অনেক পারফোরেশনের কেস আসে। পারফোরেশন মানে কি? ক্ষুদ্রান্তের কোনো জায়গাতে, ক্ষুদ্রান্ত মানে বুঝো তো, পেটের ভেতরে যে নাড়ি ভুড়িগুলো দেখো, এইগুলোর একটা ফুটা হয়ে গেছে মনে করো, এবং ওই দিক দিয়ে খাবার বাইরে বের হয়ে পড়তেছে। ঠিক আছে? এবং এটা খুব একটা পেইনফুল কন্ডিশন, রোগীর অবস্থা খুব খারাপ হয়ে যায়, তাড়াতাড়ি হসপিটাল নিয়ে আসি, ইমার্জেন্সি অপারেশন করতে হয়। তো এই অপারেশনগুলোতে আমরা রেগুলারলি অ্যাসিস্ট করতাম, দাঁড়াইতাম। এবং এখানে কি করতে হয়? তাহলে প্রথমে পেট ওপেন করতে হয়। কেন? কারণ তার পেটের সব জায়গায় খাবার ছড়াই গেছে। খাবার কিন্তু নর্মালি পেটের সব জায়গায় ছড়াবে না। তুমি জানো খাবার থাকবে পাকস্থলিতে, ক্ষুদ্রান্তে, বৃহদন্ত্রে। খাবার যাওয়ার জন্য আলাদা রাস্তা আছে না আমাদের বডিতে? হ্যাঁ, সেই রাস্তা পথে তারপর পায়ু দিয়ে সে বেরোয় যাবে। খাবার তো আর এমন না যে আমার পেটটা একটা বস্তা, এই বস্তার মধ্যে আমি একদম মানে পুরে খাবার রাখলাম, পুরো পেট জুড়ে খাবার না। খাবার তো আমাদের পুষ্টিক নালীর ভেতরে থাকে, নালীর বাইরে বের হওয়ার কিন্তু অধিকার তার নাই। কিন্তু কখনো কখনো ছিঁড়ে গিয়ে পরে নালীর বাইরে বেরোয় আসে, তখন তার পেট কেটে অপারেশনটা করতে হয়। এটা কেন বলতেছি? যখন অপারেশনের সময় একটা রোগীর পেট কাটা হয়, তখন কি কি কাটা পড়ে একটু মনোযোগ দিয়ে শুনো। প্রথমে তুমি কি কাটলা? প্রথমে স্কিন কাটবে, তাই না? প্রথমে ত্বকটা কাটলো। ত্বক কাটার পরে এখানে একটা সাবকিউটেনিয়াস ফ্যাট বলে, মানে স্কিনের নিচে যে ফ্যাট থাকে, চর্বি থাকে, পেটে চর্বি থাকে না, এই চর্বির লেয়ার, এই চর্বিটা কাটে। এই ফ্যাট কাটার পরে এই মাসেল চলে আসে, এই মাসেল গুলো কাটতে হয় ঠিক ঠিক ডিরেকশনে কাটতে হয়, উল্টাপাল্টা কাটলে একটু ভেজাল, বুঝছো? তাহলে পেটের পেশিগুলো কাটলো। তাহলে প্রথম কি কাটলো? এইগুলো তো তোমার লিখে পড়ানোর কিছু নাই। ত্বক, তারপরে ফ্যাট কাটলো, তারপরে পেশিগুলো কাটলো, তাই না? পেশিগুলো কেটে ফেলার পরেই তো তুমি কি পেটের গহ্বরের মধ্যে চলে যাওয়ার কথা না? কিন্তু না, পেটে যে গহ্বরটা আছে আমাদের, এই পুরো গহ্বরটাই একটা পর্দা দিয়ে আবৃত। এই পর্দাটার নাম হচ্ছে পেরিটোনিয়াম পর্দা। কেউ যদি ধরো সার্জারি করার সময় মনে করে যে আমি এক ঘ্যাট মেরে পেটটা কেটে ফেলবো, তাইলে তার এই এক ঘ্যাচাঙে কিন্তু স্কিন, ফ্যাট, মাসল কেটে, পেরিটোনিয়াম পর্দা কেটে, নিচে যে অন্ত্র আছে, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, এগুলাও কেটে যেতে পারে। এবং তখন তো এগুলো আবার সিলাইতে হবে, ওই যে মানে তোমার পৌষ্টিক নালী কেটে ফেললে তো খুব ডেঞ্জারাস ব্যাপার। তখন কি করতে হয়? এই পেরিটোনিয়াম নামক পর্দাটাকে কেয়ারফুললি একটু উপরে তুলে ধরে, চিমটা দিয়ে একটু টান দিয়ে উপরে তুলে ধরে, যেন পেরিটোনিয়াম কাটার সময় নিচের অন্ত্রটা কাটা না পড়ে, নিচের যে ক্ষুদ্রান্ত আছে এটা যেন কেটে না যায়। ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারলাম যে আমাদের পেটের ভেতরে যে নাড়ি ভুঁড়ি আছে, লিভার আছে, এইদিকে কিডনি আছে, সবকিছুই আসলে একটা পর্দা দিয়ে ঢাকা। এই পুরো গহ্বরটাই, পেটের পুরো গহ্বরটাই একটা পর্দা দিয়ে ঢাকা। পেটের মধ্যে একটা পর্দা আছে, এই পর্দাটার নাম হচ্ছে পেরিটোনিয়াম পর্দা। ঠিক আছে? আচ্ছা, পেরিটোনিয়াম পর্দা চিনলাম। এবার আসো সিলম কি জিনিস। আমার এই পেটের গহ্বর থেকে সব নাড়ি ভুঁড়ি বের করে ফেললাম, লিভার, কিডনি, স্প্লিন, সবকিছু বের করে ফেললাম। তাহলে একটা গর্ত পাচ্ছি না আমি? বলো, এই গহ্বরটার নামই হচ্ছে সিলোম। ঠিক আছে? এই সিলোমের মধ্যে মেসোডার্মাল অঙ্গগুলো থাকে, যেগুলো মেসোডার্ম থেকে উদ্ভূত। মেসোডার্ম তো বুঝছো, ভ্রূণ স্তরের যে মধ্যবর্তী লেয়ার, সেখান থেকে আমাদের এই লিভার, অন্ত্র এগুলো তৈরি হয়েছে, এবং এইগুলো এখানে এই সিলোমের মধ্যে তারা থাকতেছে। এখন অনেকেই জানো না আসলে পেটের ভেতরটা কেমন থাকে। তোমার কি মনে হয়
পেটের ভেতরে যদি আমি ওপেন করি আমি কি পাবো? পেটের ভেতরে আমি কিন্তু, তোমরা কোরবানির পশুর ক্ষেত্রে দেখছো, কোরবানির পশুর পেটের ভেতর না দেখলেও তুমি মুরগির পেটের ভেতর দেখছো। আচ্ছা, এমন কি হয় যে মুরগি কাটার পরে মুরগির পেটের ভেতরে খালি রক্ত, মুরগির নাড়ি ভুড়িগুলো রক্তের মধ্যে চুবানো থাকে? এরকম কি হয়? না। তাহলে তোমার নাড়ি ভুড়িগুলো রক্তের মধ্যে চুবানো না, তোমার পেটের ভেতরে একটা ফাঁকা গহ্বর, তোমার খাবার থাকে পৌষ্টিক নালীতে, তোমার রক্ত থাকে হচ্ছে ধমনী শিরাতে, এর বাইরে কিন্তু বের হয় না। ঠিক বাচ্চারা? তার মানে আমি বুঝতে পারলাম এই গহ্বরটা আসলে ফাঁকা থাকে, এটা রক্ত দিয়ে পূর্ণ কোনো গহ্বর না। এখানে অনেকগুলো অঙ্গ থাকে, শুধু অঙ্গগুলো বের করে ফেললে এটা একটা ফাঁকা গহ্বর, এবং এই গহ্বর একটা পর্দা দিয়ে আবৃত, যেই পর্দাটা সার্জারি করার সময় খুব কেয়ারফুলি কাটা হয়, যার নাম পেরিটোনিয়াম পর্দা। পেরি মানে চারদিকে, ঠিক আছে? পেরিটোনিয়াম পর্দা। আমার এই আলোচনাটুকু বুঝতে পারছো? তাহলে আমার পেটের এই গর্তটা হচ্ছে সিলম। এবার মুরগিওয়ালা যখন মুরগি কাটে, মুরগির পেটের ভেতর হাত ঢুকায় নাড়ি ভুড়ি ঘিলা সব যখন বের করে ফেলে, ওই পেটের ভেতরে যে গহ্বরটা দেখা যায় এটা হচ্ছে মুরগির সিলম। মাছের পেটের ভেতর মাছের নাড়ি ভুড়ি বের করে ফেলতেছো, পেটের ভেতরে যে গর্তটা দেখা যায় এটা হচ্ছে মাছের সিলম। সিলম, সিলম কি চিনছো? এটা হচ্ছে একটা প্রকৃত সিলম। তুমি মুরগি মাছ যার ক্ষেত্রেই দেখবা, দেখবা এখানে একটা পাতলা পর্দা থাকে পেটের দিকটায়, এটা হচ্ছে পেরিটোনিয়াম পর্দা। ঠিক আছে? তাহলে একটা প্রকৃত সিলমের মধ্যে এরকম পেরিটোনিয়াম পর্দা দিয়ে ঢাকা থাকে, এবং এইটাকে বলে হচ্ছে, এই ধরনের প্রাণীকে বলে সিলোমিক প্রাণী। বাচ্চারা, সিলোমের কনসেপ্টটা কি তুমি পাইছো কিনা? সিলোম কোনটা বুঝছো কিনা বলো? বুঝছো? যার সিলোম থাকে তাকে তোমরা বলবা সিলোমিক প্রাণী বা ইউসিলোমেট প্রাণী। ঠিক আছে? ইউ মানে হচ্ছে বায়োলজিতে, ইউ মানে হচ্ছে প্রকৃত। ইউ মানে কি? প্রকৃত। যেমন আমরা ইউক্যারিওটিক সেল বলতে কি বুঝি? ইউ মানে প্রকৃত, ক্যারিওট মানে নিউক্লিয়াস, তাহলে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত সেল বা প্রকৃত কোষ বলি, তাই না? তাহলে ইউ মানে প্রকৃত, তাহলে তার প্রকৃত সিলোম আছে, সিলোম বানানটা দেখবা, ঠিক আছে, সিওই, তাই তাকে ইউসিলোমিট বলতে পারি। আচ্ছা, তো এটা কাদের ক্ষেত্রে দেখা যায়? এটা উন্নত প্রাণীতে দেখা যাবে, এটা মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা এবং কর্ডাটা, এইগুলোতে দেখা যাবে। এই যে কে যেন বলছিল যে কর্ডাটাতে নাকি সিলম নেই, এই যে কর্ডাটাতে অবশ্যই সিলম আছে। আমি কর্ডাটা, মুরগি কর্ডাটা, রুই মাছ কর্ডাটা, সবারই তো সিলম আছে, রাইট? এখন এখানে আরেকটু আলোচনা আছে, আমার সিলম আর এই আর্থ্রোপোডার সিলম ডিফারেন্ট, একটু ডিফারেন্ট। আমারটাকে শুধু সিলম বলতেছি, কিন্তু আর্থ্রোপোডার ক্ষেত্রে এটাকে বলতেছি হিমোসিল। আর্থ্রোপোডার কি থাকে? হিমোসিল। ভাই, হিমোসিলটা আবার কি? অলরেডি তোমরা জেনে গেছো হয়তোবা, হিম মানে কি? রক্ত, তাই না? আর সিল মানে গহ্বর। তাহলে যদি রক্তপূর্ণ গহ্বর হয়, এই সিলমকে আমরা বলি হিমোসিল। ভাই বুঝি নাই ব্যাপারটা। ধরো তোমার পায়ের নিচে একটা তেলাপোকা পিষ্ট হয়ে গেছে, তুমি হাঁটতে গিয়ে পা চাপা দিয়ে তেলাপোকাটাকে মেরে ফেলছো, তেলাপোকার পেট থেকে একটা তরল কিন্তু ঠাস করে বেড়ে আসে। চিন্তা করতে জঘন্য হলেও একটু চিন্তা করো, তাই না? তোমার কি মনে হয় তেলাপোকার দেহে আলাদা করে ধমনী শিরা আছে রক্ত প্রবাহের জন্য? নাই। তাহলে ভাই তেলাপোকার দেহে এই যে পুষ্টি, অক্সিজেন, এগুলা কি দিয়ে পরিবাহিত হয়? ভাই একটা তেলাপোকার দেহ এঁকে ফেলেন, বা একটা ঘাস ফড়িং এর দেহ এঁকে ফেলেন। আচ্ছা আচ্ছা, এটা জঘন্য হয়েছিল। আচ্ছা, মনে করো এটাই আমাদের তেলাপোকা। দূর, তেলাপোকা তো সুন্দর হয়েছে, তাই না? আচ্ছা, চোখ দিয়ে দেই একটু। ওকে, এটা ওর দেহ। ওর দেহের ভেতরে একটা পৌষ্টিক নালী আছে, এটা সত্য, ঠিক আছে? এইটা ধরো ওর পৌষ্টিক নালী, মানে এটা ধরো ওর পায়ু। ওকে, এদিক দিয়ে খাবার যায়, হার্ট আছে, ওরও হার্ট আছে, থাকুক ওইগুলা। কিন্তু বাকি জায়গাটা, এই অংশটা তরলে পূর্ণ। ওর সিলম হচ্ছে কোনটা ভাই? ওর সিলম এই পুরোটাই, এই লাল রঙে যে দেখাচ্ছে, এই পুরোটাই ওর দেহের গহ্বর। এই গহ্বরের মধ্যে মেসোডার্মাল অঙ্গ আছে, এই যে আছে, এই যে পৌষ্টিক তন্ত্র আছে, হৃৎপিণ্ড আছে, এগুলো আছে। প্লাস এখানে কি আছে? ফ্লুইড, তরল। এইটাকে পায়ের নিচে পিষ্ট করে তুমি যখন মেরে ফেলো, তখন এই তরলটাই বেরোয় আসে। এই তরলটার নাম কি? এই তরলটার নাম দিছি আমরা হিমোলিম্ফ। বাচ্চারা মনোযোগ দিয়ে শোনো, এটার নাম কি? হিমোলিম্ফ। হিমো মানে রক্ত, আর লিম্ফ মানে হচ্ছে লসিকা, লিম্ফ। আচ্ছা, বানানটা আবার লিখি।
তাই না? তাহলে এইটা আসলে রক্ত এবং লসিকার মিশ্রণ। এখন এই লসিকা কি জিনিস এটা আমরা রক্ত চ্যাপ্টারে ভালো মতনে পড়বো। এই লসিকা হচ্ছে টিস্যু রস বলি আমরা। কোষের ফাঁকে ফাঁকে যে ফ্লুইডটা থাকে, কোষের ফাঁকে ফাঁকে একটা তরল থাকে, ওটাকে লসিকা বলি। তো রক্ত লসিকা এখানে আলাদা করার কোনো সুযোগ নাই। ঘাসফড়িং এর ক্ষেত্রে, তেলাপোকার ক্ষেত্রে মিলেমিশে একাকার হয়ে থাকে। তাই এই তরলটাকে আমরা একবারে বলি হিমোলিম্ফ। তাহলে দেখো, এই তেলাপোকার সিলমটা এটা কিন্তু হিমোলিম্ফ দিয়ে পূর্ণ। তাই এইটাকে আমি বলতেছি হিমোসিল। ঠিক আছে? এবার বলো, আমার যে সিলম এটা কি রক্ত দিয়ে পূর্ণ? না। তাহলে আমার কি হিমোসিল আছে? আমার হিমোসিল নাই। তেলাপোকার হিমোসিল আছে? আর্থ্রোপডদের হিমোসিল আছে? অবশ্যই আছে। বলো, কে কে ব্যাপারটা বুঝতে পারছো? তেলাপোকা কি ডিম্বজ? আচ্ছা, এই শোনো, ডিম পারলেই আসলে ডিম্বজ হয় না। ডিম্বজের কনসেপ্টটা আসছে, ডিম্বজে মানে কারা জরায়ুজ আর ডিম্বজ এই ব্যাপারটা ভাগ করি আমরা কর্ডাটার ক্ষেত্রে, বুঝছো? এখন অনুন্নত প্রাণীগুলো তো অনেকেই ডিম পারে, বাট এই যে তুমি স্পেসিফিক যে ভাগটার কথা বলছো, জরায়ুতে জন্ম নিচ্ছে নাকি ডিম হয়ে জন্ম নিচ্ছে, এই ভাগটা আমরা কর্ডাটা পর্বে করি। এটা পর্বের ভেতরে করি। তেলাপোকা যেহেতু কর্ডাটাই না, তাহলে এটাকে আমরা ওই আলাদা করে আর ডিম্বজ বলি না। কিন্তু তেলাপোকা ডিম পারে, ঘাসফড়িং ডিম পারে। ঠিক আছে ভাই? ডায়াফ্রাম কি সিলোমের অংশ? ডায়াফ্রাম, ডায়াফ্রামের ওইখান দিয়ে পেরিটোনিয়াম থাকে। ডায়াফ্রাম কি সিলোমের অংশ? একটা বাউন্ডারি তৈরি করে। এটা মানে সিলোমের পার্ট বলা যাচ্ছে না, এটা সিলোমের একটা বাউন্ডারি তৈরি করতেছে আর কি। এই দেখো, তাহলে এই হিমোসিলের ব্যাপারটা আমি বুঝতে পারছি কবে? অনেক পরে। এইভাবে বুঝতে পারছি অনেক পরে। তোমরা কলেজ জীবনের শুরুতেই বুঝে যাচ্ছ। অনলাইনকে আমাদের একটা ধন্যবাদ দেওয়া উচিত। আচ্ছা, যারা বুঝো নাই আরেকবার সামারি করি। আমরা অলরেডি দেহের ভেতরে যে গহ্বর সেটাকে সিলম বলে, সেটা চিনে ফেলছি। এবং যাদের সিলম থাকে তাদেরকে আমরা প্রকৃত সিলোমিক প্রাণী বা ইউসিলোমেট বলি। সিলোমের চারপাশে যে পর্দাটা থাকে এটা খুবই ইম্পর্টেন্ট। এটার নাম না পারলে কিন্তু চান্স হবে না বাচ্চারা। ঠিক আছে? অবশ্যই পারতে হবে। এটার নাম হচ্ছে পেরিটোনিয়াম। পেরিটোনিয়াম পর্দা, সিলোমের যে পর্দা, এটা না থাকলে তুমি প্রকৃত সিলম বলতে পারবে না। ঠিক আছে? তাই পেরিটোনিয়াম পর্দা দিয়ে পুরো সিলমটা ঢাকা থাকে। তার ভেতরে যদি টিস্যু রস এবং রক্ত মিলে হিমোলিম্ফ যদি থাকে, তাহলে তুমি এটাকে বলবা হিমোসিল। আর যদি এটা ক্লিয়ার থাকে, এটা ফাঁকা থাকে, তাহলে এটাকে হিমোসিল বলা যাবে না। তেলাপোকা, ঘাসফড়িং, আর্থ্রোপডদের হিমোসিল থাকে, কর্ডাটা পর্বে হিমোসিল দেখা যায় না। ডান? ডান হইলে এইগুলো এখন তোমাকে সব পানি পানি লাগবে। ঠিক আছে ভাইয়া? কৃমিতে কি সিলম আছে? ওকে, খুব ভালো প্রশ্ন। কৃমি এটা কোন পর্বে পড়তেছে বলো? কৃমি তো বিভিন্ন টাইপের আছে। কৃমি আছে গোল কৃমি। গোল কৃমি পড়ে নেমাটোডাতে। আবার তোমার ফিতা কৃমি এটা পড়ে প্লাটিহেলমিনথেসে। এবার তুমি যদি ফিতা কৃমির কথা বলো, ফিতা কৃমিতে সিলম নাই। তুমি যদি বলো ভাই গোল কৃমিতে সিলম আছে কিনা, এটা কিন্তু মেডিকেলের প্রশ্ন। যে মানে প্রশ্নটা কিভাবে আসছে বলতেছি। গোল কৃমিতে যে সিলম আছে সেটা আমরা এখন পড়বো। এটাকে আমরা বলতেছি সিউডো সিলোমেট। মানে এইটার সিলমটা ঠিক প্রকৃত সিলম না। ঠিক আছে? এটা অপ্রকৃত সিলম। একটা ফাঁকা গহ্বর থাকে ঠিক, কিন্তু এইটাতে কোনো পেরিটোনিয়াম থাকে না। বুঝতে পারছো? পেরিটোনিয়াম যে সব সুন্দর করে থাকবে, এই পেরিটোনিয়ামটা থাকে না। তাহলে এটা আসলে আংশিক হয়েছে, সম্পূর্ণ হয় নাই। তাই আমরা এটাকে অপ্রকৃত সিলম বলি। এটা কার ক্ষেত্রে পাবা? নেমাটোডার ক্ষেত্রে। এটাই কিন্তু মেডিকেলে আসছে। বুঝতে পেরেছ যে অপ্রকৃত সিলম পাওয়া যায় কোন পর্বে? নেমাটোডা। এই নেমাটোডাতে আছে তোমার গোলকৃমি। তাহলে গোলকৃমির থাকে অপ্রকৃত সিলম। চ্যাপ্টা যে কৃমিগুলো আছে, ফিতা কৃমি, ওদের কোনো সিলম থাকে না। আবার তুমি যদি কেঁচোর কথা বলো, তাহলে ওরা কিন্তু সিলোমিক, ইউসিলোমেট। ওদের কিন্তু সিলম থাকে, কারণ কেঁচো হচ্ছে অ্যানিলিডা পর্বে। কেঁচো যোগ ওরা হচ্ছে অ্যানিলিডা পর্বে। ওদের কিন্তু ওরা ইউসিলোমেট। বুঝা গেল? ওকে, আসো এইবার আমার বইয়ের ছবিটা একটু তোমাকে বুঝাই দিব। কারণ তোমরা এখন এই লাইনটা শুনো নাই, আমার ক্লাস করতে থাকলে প্রচুর শুনবা। আমি বেশ কিছু কবিতাকে নকল করে আমার মতো করে রূপান্তরিত করে নিয়েছি। কবি শুনলে রাগ করতে পারেন, তোমাদের দরকারে আমি ঠিকই বলি। সেটা হচ্ছে যে ছবি দেখতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে পরীক্ষার হলে। বায়োলজি মানে ছবি। ছবি যে ভালো মতো বুঝবে সে কিন্তু মনে রাখতে পারবে সহজে। আসো দেখি এই ছবিতে আসলে কি বুঝিয়েছে।
এই ছবিটাতে কি বুঝিয়েছে আমরা? আচ্ছা, প্রথম থেকেই দেখি। সিউডোসিলোমেট মানে মিথ্যা সিলোম, এটা বুঝতে পারছি, তাই না? এবার আমি নিজে কিছু বলবো না, তোমরাই বলে দিবা। এ সিলোমেট মানে কি? শুরুতে আছে এ। এ মানে কি? আমার বাচ্চারা অলরেডি জানে। এ মানে হচ্ছে নাই। তাহলে কি নাই? এই বেটার সিলোম নাই, ঠিক তো? খেয়াল করো, এ সিলোমেটের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? এই নীল লেয়ারটাকে বলতেছি একটোডার্ম। নীল লেয়ারটাকে একটোডার্ম বলতেছি, আর এই হলুদ লেয়ারটাকে এন্ডোডার্ম বলতেছি। অলরেডি তোমরা জানো যে একটা ত্রিস্তরী প্রাণীতে একটোডার্ম, এন্ডোডার্ম আর মাঝখানে থাকে মেসোডার্ম, তাই না? ওকে, এখন দেখো এইখানে মেসোডার্মে কোনো ফাঁকা জায়গা নাই, কিন্তু এই মেসোডার্মের মধ্যে আসলে ফাঁকা জায়গাটা থাকে। সিলোমের যে ফাঁকা জায়গাটা, এখানে কোনো ফাঁকা জায়গা নেই, এগুলা কোষ দিয়ে ভরা, পুরো জায়গা ঠাসা, কোনো ফাঁকা জায়গা নেই। যে একটা চ্যাপ্টা কৃমিকে তুমি যদি কেটে দেখো, তাহলে দেখবে এগুলো একদম কোষ দিয়ে ঠাসা, কোনো ফাঁকা জায়গা নেই, ভেতরে কোনো ফাঁকা জায়গা নেই। তুমি বলবা ভাই এই যে এটা তো ফাঁকা জায়গা, এইটা হচ্ছে ওর পরিপাক নালী। মনে করো এখানে পরিপাক নালী হবে, তো এটা তার ফাঁকা জায়গা হইল না, তাহলে দেহের মধ্যে কোনো এরকম ফাঁকা জায়গা নাই, তাহলে এটা কি কোনো সিলোম আছে? নাই। এই জন্য এটাকে কি বলতেছি? এ সিলোমেট। এ মানে নাই, বুঝা গেল? এবার এটার দিকে খেয়াল করো, একইভাবে দেখাইছে। নীল কালিরটা হচ্ছে একটোডার্ম, হলুদ রঙেরটা হচ্ছে এন্ডোডার্ম, মাঝখানে হচ্ছে মেসোডার্ম। মেসোডার্মাল অঙ্গ হিসেবে এগুলো ধরো মেসোডার্মাল অঙ্গ। মেসোডার্মাল অঙ্গ মানে কি? আমাদের পৌষ্টিক তন্ত্রের যে অঙ্গগুলো আছে, ঠিক আছে, এইসব অঙ্গ, ওকে, যেগুলো মেসোডার্ম থেকে তৈরি হয় পরবর্তীতে। ওকে, খেয়াল করো এইখানে পেরিটোনিয়াম পর্দাটা শুধুমাত্র এক পাশ থেকে আবর্তন করছে। তোমাকে দেখো, দেখো এই জিনিসটা খালি একটোডার্মের উপর একটা লেয়ার তৈরি করছে, এন্ডোডার্মের উপর কিন্তু কোনো লেয়ার তৈরি করে নাই, ফলে এটা একটা সুস্পষ্ট গহ্বর হয় নাই। দ্যাটস ওয়াই এটাকে আমি প্রকৃত সিলোম বলতে পারতেছি না। প্রকৃত সিলোমের ক্ষেত্রে তুমি কম্পারিজন করে দেখো ছবি দুইটাতে, এইখানে দেখো, এবার দেখো এই যে পেরিটোনিয়াম পর্দা একটোডার্মকেও আবৃত করছে, পেরিটোনিয়াম পর্দা এই এন্ডোডার্মে কিন্তু আবৃত করছে, খেয়াল করছো? এবং এরা কিন্তু নিরবিচ্ছিন্ন, মানে সংযুক্ত। দেখো পেরিটোনিয়াম কিন্তু সংযুক্ত। এখন কি সুন্দর গহ্বরটা একদম ডিফাইন্ড হইল না বলো? চারপাশে পর্দা দিয়ে ঢাকা একটা স্পেসিফিক গহ্বর তুমি দেখতে পাচ্ছ না? এবং এই পেরিটোনিয়াম পর্দা কিন্তু মেসোডার্মাল অঙ্গগুলাকেও ঢেকে রাখে অনেক সময়, ঠিক আছে? এইভাবে মেসোডার্মাল অঙ্গকেও কিন্তু পেরিটোনিয়াম পর্দা ঢেকে রাখতে পারে। দেখছো ব্যাপারটা? এই জন্য এটাকে আমরা প্রকৃত সিলোম বলতেছি। এখানে সিউডোসিলোম, এটা কি ঘাটতি ছিল? পেরিটোনিয়ামটা শুধুমাত্র একটোডার্মের এদিকে তৈরি হয়েছে, এন্ডোডার্মের এদিকে দেখো কোনো পেরিটোনিয়াম নাই, তাই গহ্বরটা ওয়েল ডিফাইন্ড হয় নাই। পর্দা দিয়ে কমপ্লিটলি ঢাকা একটা গহ্বর যে হবে, সেটা হয় নাই, তাই এটাকে সিউডোসিলোমেট বলতেছি। বুঝা গেছে ব্যাপারটা? বলো বলো, কে কে বুঝতে পারছো? আমি কখন বলছি যে তিন স্তরীদের, মানে তুমি যদি এইভাবে কথা ধরো তাহলে মনে হয় যে তুমি বিতর্ক করতে আসছো দিগন্ত। প্লাটিহেলমিনথ তিন স্তরী, ওকে ফাইন, হ্যাঁ তিন স্তরীদের সিলম থাকে, হ্যাঁ তিন স্তরীদের সিলম থাকে। এইভাবে আমি বলছি কিনা জানি না, তবে মানুষ, তারপরে তুমি ধরো এই যে মলাস্কা পর্ব, আর্থ্রোপোডা পর্ব, কর্ডাটা পর্ব, সবাই তো তিন স্তরী, তো ম্যাক্সিমাম তিন স্তরীর তো সিলম থাকে, তাই না? এখানে প্লাটিহেলমিনথটা কি থাকছে না। ওকে, সিউডোসিল কি ভাইয়া? আচ্ছা, ভাঙাই বললাম না আমরা। সিউডো মানে কি? সিউডো মানে হচ্ছে মিথ্যা। আজকের পর থেকে যেখানেই সিউডো দেখবা সেখানেই বলবা এটাকে মিথ্যা। সিউডো মানে মিথ্যা। আর সিল মানে কি রে বল? সিল মানে হচ্ছে গহ্বর। তাহলে এই গহ্বরটা কেমন গহ্বর রে? মিথ্যা গহ্বর, অপ্রকৃত গহ্বর। এটা হচ্ছে সিউডোসিল। এখানে পেরিটোনিয়াম পর্দা একটোডার্ম এন্ডোডার্ম দুইটাকেই ঢাকবে না। এই ছবিটা ভাই কিসের ছবি? এই ছবিটা আসলে ভ্রূণীয় অবস্থার ছবি, ঠিক আছে, যেখানে একটোডার্ম, এন্ডোডার্ম, এই এন্ডোডার্ম থেকে আসলে অন্ত্র তৈরি হচ্ছে। যাই হোক, এটা বোঝানোর চেষ্টা করছে, ঠিক আছে? এই কৃমিকে যদি কেটে দেখো এখানে, তাহলে এরকমটা দেখবা। ভাইয়া মাঝের সাদা গোল পার্টটা কি? মাঝের সাদা গোল পার্ট কোনটা রে? তুমি কি এটার কথা বলতেছো? এটাকে আসলে অন্ত্র বুঝাইতে চাইছে ওরা। এটা হচ্ছে অন্ত্র। অন্ত্র মানে বুঝছো তো, যেদিক দিয়ে খাবার টাবার যাবে, ক্ষুদ্রান্ত বৃহতন্ত্র। আর কোনো কিছু? মানুষের তো সিলম আছে আব্দুর রহমান, মানুষের সিলম থাকতো, মানুষের তো সিলম আছে। মানুষের হিমোসিল নাই, সিলম আছে।
হিমোসিল আর সিলমের পার্থক্য আশা করি বুঝে গেছো, তেলাপোকার হিমোসিল আছে। ওকে, তাহলে বলো সিলমের কনসেপ্ট তোমরা বুঝছো কিনা? সিলম মানে গহ্বর, গহ্বর না থাকলে সিলোমেট। একটা গহ্বর আছে কিন্তু পর্দা দিয়ে ভালো মতো আবৃত না, পেরিটোনিয়াম পর্দা সব দিকে নাই, তাহলে এটা সিউডোসিলোমেট। পর্দা দিয়ে সুন্দর করে একটোডার্ম এন্ডোডার্ম সবকিছু ঢাকা, মাঝখানে একটা সুন্দর গহ্বর, এই গহ্বরের মধ্যে মেসোডার্মাল অঙ্গগুলো অবস্থান করতেছে। যেমন আমাদের দেহে ভেতরে, সিলোমের ভেতরে অন্ত্র এবং লিভার, তারপরে হচ্ছে তোমার কিডনি, এগুলো অবস্থান করতেছে, তখন এটাকে তুমি প্রকৃত সিলোম বলবা। ঠিক আছে? এবং এটা ক্রমান্বয়ে বৈশিষ্ট্যগুলো কিন্তু প্রোগ্রেস হয়েছে। যেমন দ্বিস্তরী প্রাণীর ক্ষেত্রে কোনো সিলোমের আলোচনা আসবেই না। হ্যাঁ, ত্রিস্তরী হলে সিলোমের আলোচনায় সে অংশগ্রহণ করতে পারবে। তাহলে যেহেতু ওই পরিফেরার কোনো স্তরই নাই, ও আলাপ থেকে বাদ। হাইড্রা বা নিডারিয়া পর্বের প্রাণীরা যেহেতু দ্বিস্তরী, ওরাও আলাপ থেকে বাদ। আলাপ শুরু হবে কাদের থেকে? প্লাটিহেলমিনথেস থেকে। 3 নাম্বার যে পর্ব, সিরিয়ালটা মনে রাখবা ওইভাবেই, বইয়ের সিরিয়াল অনুযায়ী। তাহলে প্লাটিহেলমিনথেস হচ্ছে অ্যাসিলোমেট, ও 3 স্তরী, কিন্তু এই ব্যাটার সিলোম নাই, ও অ্যাসিলোমেট। তারপরে নেমাটোডা, প্লাটিহেলমিনথেসের পরের পর্ব হচ্ছে নেমাটোডা। এই ব্যাটার সিলোম হইতে চাচ্ছিল, পুরোপুরি হইতে পারে নাই, সিউডোসিলোমেট, যেটা মেডিকেলে আসছে। তারপরে যারা পর্বগুলো আসছে সবারই সিলোম আছে, তাই সবাই হচ্ছে ইউসিলোমেট, তাই না? তাহলে প্রাণী জগতের ম্যাক্সিমাম পর্বই হচ্ছে ইউসিলোমেট। পার্থক্য ছিল না, আচ্ছা ওটা কমনলি আর কি। পার্থক্যের ব্যাপারগুলোতে ওই যে সাধারণত শব্দ লাগাই নিবা, যে ত্রিস্তরী সাধারণত সিলোম থাকে। ত্রিস্তরী বলতে আমরা কমনলি যাদের বুঝি তাদের সিলোম থাকে, ঠিক আছে? ওকে, কিন্তু প্লাটিহেলমিনথেস 3 স্তরী হইলেও তার সিলোম থাকে না, একটা ব্যতিক্রম মনে করো। আচ্ছা, এখানে এখন আমাদের দেখি, লিখে ফেলো তো, আগে আগে দেখি কে পড়ছো। প্রাণী জগতে মানে অ্যানিমেলিয়া এই কিংডমের মধ্যে পর্ব আছে কয়টা? ফাইলাম বা পর্ব আছে কয়টা? দেখি লিখে ফেলো, কে পারে দেখি। ভাই মানুষের সিলম কোনটা? এতক্ষণ কি পড়াইলাম? এতক্ষণ আমি কি পড়াইলাম? মানুষের সিলম হচ্ছে মানুষের পেটের মধ্যে গর্ত, মানুষের পেট কেটে ভেতর থেকে নাড়ি ভুড়ি সব বের করে ফেললে আবার সিঁড়ি করে দিলা, তাইলে কি পেটের ভেতরে একটা গর্ত আছে না? হ্যাঁ, ওই জায়গায় ওই গহ্বরটার নামই তো সিলম। প্রাণী জগতে পর্ব 8টা, কয়টারে বাদ দিয়ে দিছ? সাবাস। কে যেন একটা 9টা লিখছিল, সে ভয়ে আবার ডিলিট করে দিচ্ছে। এই যে শুনে শুনে সবাই 8টা বলতেছে। প্রাণী জগতের পর্ব হচ্ছে দেখো 33টা পর্ব। ভাই ভাই কি বলতেছেন? ছোটবেলায় তো 9টা পড়লাম, এখন 33টা বলতেছেন? প্রাণী জগতে অ্যানিমেলিয়া কিংডমে পর্ব কয়টা? 33টা। এর মধ্যে 9টা হচ্ছে মেজর ফাইলা, মানে মেজর পর্ব, প্রধান পর্ব হচ্ছে 9টা, যেই প্রধানগুলো নিয়ে আমরা পড়ি। আর বাকিগুলা একটু অপ্রধান, মানে বাকিগুলা একটু কম পাওয়া যায়, প্রাণীর সংখ্যা কম, ওদেরকে আমরা আর ওইভাবে ডিটেলসে আন্ডার গ্রেডে পড়ি না। বুঝতে পেরেছো? সেই সব পর্বের নাম হচ্ছে এখানে দেওয়া, ঠিক আছে? আচ্ছা, এখানে যদিও বলছে পরিফেরা নিডারিয়া, এরাও তো সিলম বিহীন। আচ্ছা ঠিক আছে, বলতে পারবা পরিফেরা নিডারিয়া প্লাটিহেলমিনথেস, সমস্যা নেই। টেনোফোরা, এই পর্বের নাম শুনছো? এটা হচ্ছে একটা মাইনর ফাইলাম, মেজর 9টার মধ্যে টেনোফোরা নাই, ঠিক আছে? এটাও একটা পর্ব, কিন্তু এটা মাইনর ফাইলাম, ঠিক আছে? আমাদের মেরুদণ্ডে কশেরুকা থাকে হচ্ছে, মেরুদণ্ডের হাড্ডি 33টা, প্রাণী জগতে পর্ব 33টা, মাথায় রাখবা। ওকে, যেমন ধরো এখানে নেমাটোডা, সিউডোসিলোমেট, এটার সাথে দেখা আছে রোটিফেরা, তাই না? তারপর কিনো রিঙ্কা, এগুলো হচ্ছে মাইনর ফাইলাম। এইগুলোর নাম একটু কষ্ট করে মনে রাখবা। এগুলোর জন্য সাদি ভাই মজার মজার নেমোনিক দেয়। হ্যাঁ, যেমন ধরো এইটার ক্ষেত্রে যেটা মনে রাখতে পারো, সাদি ভাই যেটা মনে রাখে, সাদি ভাইয়ের নেমোনিক এটা, সাদি ভাই মনে রাখে হচ্ছে অ্যাসিলোমেটকে পি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে, বুঝছো? মানে পি দিয়ে 2টা পরিফেরা প্লাটিহেলমিনথেস, আর সি দিয়ে 2টা নিডারিয়া, আর হচ্ছে টেনোফোরা। আর সিউডোসিলোমেটকে সে মনে রাখে হচ্ছে নরক দিয়ে। এটা না পারলে একদম নরকে ফেলে দেওয়া হবে, ঠিক আছে? নরক, এটাকেই নরক মনে করো। এন দিয়ে হচ্ছে নেমাটোডা, ঠিক আছে? র দিয়ে হচ্ছে রোটিফেরা, আর কে দিয়ে হচ্ছে কাইনোরিঙ্কা, বুঝছো? সবচেয়ে মজা হবে নেমোনিক গুলো তুমি যদি তোমার মতো বানায় নাও। আমার গুলো অনেক সময় তোমার ক্ষেত্রে ক্লিক করতেও পারে, নাও করতে পারে, এগুলোকে অনেক সময় বাহুল্যতা মনে হয়, তাই না? আবার কিছু কিছু জিনিস খুব ভালো লাগে। যেটা ভালো লাগবে এটা রিসিভ করবা, আর যেটা ভালো লাগবে না ছুঁড়ে ফেলে দিবা, তুমি তোমার মতো করে বানাই নিবা। ওকে,
আচ্ছা, ট্যাগমাটাইজেশনের অংশটা কিভাবে গুছিয়ে লিখবো? ট্যাগমাটাইজেশন থেকে যেটা আসতে পারে সেটা হচ্ছে যে তোমার 2 নম্বরের প্রশ্ন আসতে পারে যে ট্যাগমাটাইজেশন কি, বুঝিয়ে লিখো বা বলতে কি বুঝো। তুমি বলবা, আমি বলছি, তুমি ওইভাবেই খাতায় লেখার চেষ্টা করবা যে তুমি বলবা যে পতঙ্গের ক্ষেত্রে বা আর্থ্রোপোডদের ক্ষেত্রে ট্যাগমাটাইজেশন দেখা যায়। এটা একটা জ্ঞানমূলকের উত্তর হয়ে গেল। এরপর তুমি ট্যাগমাটাইজেশনকে এলাবোরেট করলা। তুমি বলবা যে পতঙ্গের আহ, দেহে মাথা, বক্ষ এবং উদর বলে 3টি ট্যাগমাটা পাওয়া যায়। এই 3টি অঞ্চলকে ভাগ করার যে প্রক্রিয়া সেটাকে এই ট্যাগমাটাইজেশন বলে। প্রাণীর দেহের অঞ্চলগুলোকে ভাগ করার প্রক্রিয়াকেই ট্যাগমাটাইজেশন বলে এবং প্রত্যেকটি অঞ্চলকে বলে ট্যাগমাটা। একটি ট্যাগমাটা এক বা একাধিক মেটামিয়ার বা খণ্ডক দিয়ে তৈরি হয়। এই কথাগুলো লিখে দিয়ে আসলে 2 এ 2, একদম জিস্ট। বুঝতে পারছো? এইটুকুই তো তোমার জানা দরকার। ওকে, এই কি অবস্থা বাচ্চারা, বলো এই পর্যন্ত কে কে ক্লিয়ার বলো। তাহলে আমরা নেমোনিক দিয়ে সিলোমের সব ব্যাপার বুঝে গেলাম। বুঝছি তো? কোনটা উন্নত বলো তো সিলোমের বৈশিষ্ট্যের দিক থেকে? যেটা ইউসিলোমের সেটা বেশি উন্নত, তাই না? আচ্ছা, সিলোম থাকার ফলে কি হয়? প্রাণীর ভেতরে বিভিন্ন অঙ্গ স্বাধীনভাবে বড় হইতে পারে, নড়তে পারে। তুমি কি জানো? এই তুমি তো কখনোই মানুষের পেটের ভেতরে দেখো নাই, বাট আমি তো অসংখ্য মানুষের দেখছি। এবং পেরিস্টালসিস বলে একটা মুভমেন্ট আছে। ভাই কঠিন লাগতেছে। পেরিস্টালসিসটা কি? আমাদের যে অন্ত্র দিয়ে খাবারটা সামনের দিকে যাচ্ছে না, তুমি খাবার মুখে দিচ্ছ, মুখ থেকে পাকস্থলী, পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র, যাচ্ছে না? এই খাবারটা কিভাবে আগাচ্ছে? এইটার অন্ত্রগুলো একটা সাপের মতো ক্রমসংকোচন, সাপের মতো বললে ভুল হবে, খুবই স্লো মুভমেন্টটা, খুবই স্লো। ঠিক আছে, ওয়ালটা ঢেউ খেলে হালকা হালকা। ঠিক আছে, এটাকে বলে পেরিস্টালসিস মুভমেন্ট। এই মুভমেন্টের ফলে খাবার সামনের দিকে আগায় যায়। ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো এইগুলো নড়তে পারতেছে কেন? ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র এগুলো নড়তে পারতেছে কেন? এদেরকে তুমি যদি কোনো কিছু দিয়ে শক্ত করে বেঁধে রাখতা, কোনো আটো সাটো জায়গায় রাখতা, তাহলে কিন্তু খাবার আর সামনে যাইতে হইতো না। এদেরকে তুমি একটা গহ্বরের মধ্যে রাখছো, একটা ফ্রি গহ্বর, চারপাশে জায়গা আছে, নড়তে চড়তে পারে। বুঝছো? গ্যাস হইলে পেট ফুলতে পারে, সমস্যা নাই। আর যদি মনে করো এগুলো নড়তে পারবে না, অন্ত্রগুলো নড়তে পারবে না, প্রসারিত হইতে পারবে না, তাইলে চিন্তা করো এবার তোমার পেটে গ্যাস হইছে, এই গ্যাস কি হইতো? ভয়ঙ্কর হইতো, তাই না? সো সিলোম থাকায় আমাদের সুবিধা হয়েছে। ওকে, এবং সিলোমের মধ্য দিয়ে দেখো বর্জ্য পদার্থ, পুষ্টি পদার্থ এবং গ্যাস পরিবহন হতে পারে। এটা আসলে মেইন করছে কাদের কথা? ওই হিমোসিল যাদের আছে পতঙ্গের ক্ষেত্রে। তাহলে এই ব্যাটার বর্জ্যগুলো কোন দিক দিয়ে যাবে? এর তো আলাদা করে সুগঠিত কিডনি নাই, বুঝছো? তাহলে বর্জ্যগুলো এখানেই থাকে, এই হিমোসিলের মধ্যেই বর্জ্য মিশ্রিত থাকে। বুঝছো? পুষ্টি কই থাকে? পুষ্টিও সারা দেহে আসলে এই দিক দিয়েই ছড়ায়, যেহেতু ধমনী শিরা বলতে কিছু নাই তাদের। রক্ত দিয়ে মানে ধমনী শিরা দিয়ে পুষ্টি যাবে এরকম সুযোগ নাই, তো এই রক্তের মধ্যেই পুষ্টি থাকে। এইগুলাই ধীরে ধীরে ছড়ায় পুরো কোষগুলোতে। বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে এখানে সিলোমটা হেল্প করতেছে না বর্জ্য, পুষ্টি এগুলো ধারণ করার জন্য? এইটা একটা সিলোমের কাজ। তারপর দেখো ভেতরের অঙ্গগুলোকে নিজেদের সাথে ঘর্ষণের হাত থেকে বাঁচায়। যেহেতু সব অঙ্গগুলো পেরিটোনিয়াম পর্দা দিয়ে ঢাকা থাকে, ম্যাক্সিমাম অঙ্গ নিজেরা নিজেদের সাথে ঘষা খেয়ে খেয়ে যে ক্ষয় হয়ে যাবে এই সুযোগটা থাকে না। ঠিক আছে? আচ্ছা, আহ নরম দেহ প্রাণী, নরম দেহ প্রাণী কারা আছে? অ্যানিলিড। অ্যানিলিড কারা? অ্যানিলিড হচ্ছে কেঁচো, জোঁক, ওরা। ওদের ক্ষেত্রে সিলোমটা হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল হিসেবে কাজ করে। এবার আসো, হাইড্রো মানে কি? পানি। হাইড্রো মানে পানি। ঠিক আছে, তো কেঁচোর ক্ষেত্রেও তুমি হিমোসিল পাবা, মানে এখানে কি থাকে? পানি থাকে। তো এই পানিটা থাকার ফলে তার দেহটা একটু শক্তপোক্ত হয়। যদি পানিটা না থাকতো তাহলে তার দেহটা একটা চুপসে যাওয়া জিনিস হইতো, একটা বেলুন চুপসে গেলে যেরকম হয় তার দেহটা ওই রকম হইতো। কেঁচোর দেহটা এত সুন্দর রাউন্ডেড থাকতো না। তাহলে কঙ্কালের ফলে, আমাদের দেহের ভেতরে কঙ্কাল আছে আমাদের, দ্যাটস ওয়াই আমাদের বডি স্ট্রাকচারটা এরকম। যদি কঙ্কাল না থাকতো তাহলে তো আমরা একটা আটার দলা হয়ে থাকতাম, তাই না? কঙ্কাল আছে বলেই তো আমরা এরকম, স্ট্রাকচার আছে বলেই তো আমরা এরকম সোজা হয়ে দাঁড়ায় থাকতে পারি। কেঁচোর দেহের ভেতরে যদি হিমোসিল না থাকতো, ওইখানে যদি ওই যে তরলটা না থাকতো, হিমোলিম্ফ না থাকতো, তাহলে কেঁচো একটা চুপসে যাওয়া জিনিস হইতো। বুঝছো? তাহলে ওর দেহের এই যে কঙ্কালটা, এটা কি দিয়ে তৈরি হয়েছে? পানি দিয়ে। এই জন্য এটাকে আমরা বলতেছি হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল। হিমোলিম্ফের মধ্যে পানি থাকে, এটা তো তরল। এগুলো হচ্ছে আমাদের সিলোমের গুরুত্ব। রিডিং দিব আমরা, ঠিক আছে? ওকে, 2 নম্বরের প্রশ্ন চাইলে দিতেও পারে যে সিলোমের গুরুত্ব লিখো, তখন তুমি লিখে দিবা। ওকে,
এরপরে যেটা পড়তে আসছি, সংবহন তন্ত্র। এটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, না বুঝলে খুবই বিপদ, অবশ্যই বুঝতে হবে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। এটা নিয়ে তোমার কথা আছে রক্ত সংবহন তন্ত্রে, এটা নিয়ে কথা আছে রুই মাছে, ঘাসফড়িং এ, সব জায়গায়। ওকে, কিডনি কি নড়াচড়া করে ভাই? না, কিডনির নড়াচড়া নাই, কিডনি ফিক্স পেছন দিকটা। ঠিক আছে, তবে ইউরেটার বলে একটা অংশ আছে যেটা থেকে কি মানে কিডনিতে মূত্র তৈরি হয়, তুমি জানো। ইউরিনটা কিডনিতে তৈরি হয়ে কোথায় যাবে? ইউরিনারি ব্লাডার বলে একটা থলি আছে যেখানে মূত্র জমা থাকে। তাহলে কিডনি থেকে ওই থলিতে মূত্রটা যে যায়, যেই নালি দিয়ে, এটাকে ইউরেটার বলে, সেই নালিটার মুভমেন্ট আছে, সেটাতে পেরিস্টালসিস হয়। ওকে, গুড। এবার চল ভাই, এটা না বুঝলে তাহলে বিপদ। তাহলে এটাতে ভালো মতো স্টার্ট দে, যে এটা আমাদের পারতেই হবে এবং এটা থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, এটা এটা ধরো 2 নাম্বার অনুধাবনের জন্য বেশ ভালো ইম্পর্টেন্ট। কি প্রশ্ন আসবে? মুক্ত এবং বদ্ধ সংবহন তন্ত্রের মধ্যে পার্থক্য লিখো। তাহলে ভাই, মুক্ত আর বদ্ধ কি? সংবহন মানে হচ্ছে ভাস্কুলার, তোমার সারা দেহে কানেকশন থাকতে হবে। আমাদের কানেকশনটা মেনটেন করে রক্ত। আমি অক্সিজেন নিচ্ছি, ফুসফুসে পাঠাচ্ছি, সেই অক্সিজেন ফুসফুস থেকে সারা দেহে কার মাধ্যমে ছড়িয়ে পড়তেছে? রক্ত। আমি খাবার খাচ্ছি, খাবার থেকে পুষ্টিটা অ্যাবজর্ব হচ্ছে, তাই না? এই পুষ্টিটা আমার সারা দেহে ছড়িয়ে পড়তেছে কার মাধ্যমে? রক্ত। তাহলে আমার দেহের সংবহনের দায়িত্ব কে নিয়ে নিচ্ছে? রক্ত, তাই না? এবং আমার রক্তটা কোথাও কি ফ্রি হয় কিনা, ধমনী বা শিরার বাইরে বের হয় কিনা? উত্তর হচ্ছে না, বের হয় না। তাহলে আমার দেহের রক্তটা কি বদ্ধ নাকি মুক্ত? বলেন। আমার দেহের রক্ত অবশ্যই বদ্ধ। কোথায় বদ্ধ? এই ধরো আমার দেহের সংবহন আমি তোমাকে একটু ছোট্ট করে দেখাই। মনে করো এটা হচ্ছে আমার হার্ট, তাই না? হার্ট থেকে অক্সিজেন যুক্ত রক্ত তোমার দেহে আসলো, ঠিক আছে? আচ্ছা, এটা মনে করো বডি, ওকে? আর এটা মনে করো ফুসফুস। ফুসফুস ইংরেজি হচ্ছে লাংস, ওকে? হার্ট থেকে অক্সিজেন যুক্ত রক্ত কোথায় আসলো? দেহে আসলো। এবার দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় যাবে? আবার বিশুদ্ধ হওয়ার জন্য হার্টে যাবে, রাইট? সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বিশুদ্ধ হওয়ার জন্য হার্ট কোথায় পাঠিয়ে দিবে? লাংসে পাঠিয়ে দিবে। লাংস সেটাকে অক্সিজেন দিয়ে বিশুদ্ধ করে দিবে এবং সেই রক্ত লাংস থেকে আবার কোথায় আসবে? হার্টে আসবে। হার্ট সেটাকে পাম্প করে আবার সারা দেহে পৌঁছাই দিবে। এই পুরো যাত্রা পথে রক্ত কোথাও কি বেরোইছে? এই নালীর ভেতর থেকে কি রক্ত বেরোইছে? বের হয় নাই। অক্সিজেনটা ব্যাপিত হয়েছে এখানে, অক্সিজেনটা এখানে ব্যাপিত হয়ে ঢুকছে, ঠিক আছে? ঢুকছে এখান থেকে অক্সিজেনটা বডিতে ব্যাপিত হয়ে ঢুকছে, রক্ত কিন্তু বের হয় নাই। রক্তের পানি বের হয়েছে কিন্তু রক্ত কিন্তু বের হয় নাই। ঠিক আছে বাচ্চারা? তাহলে আমাদের দেহে রক্ত সংবহনটা কিরকম হইলো তাইলে? বদ্ধ। কিসের ভেতরে বদ্ধ? ধমনী শিরার ভেতরে বদ্ধ। দেখো, ধমনী আর শিরার কানেকশন পয়েন্টটা কিভাবে হয় একটু ভালো মতো দেখো বাচ্চারা। এইগুলো হচ্ছে তোমাদের বেসিক বিল্ডিং হচ্ছে, ঠিক আছে? এইগুলো বুঝে নেওয়ার মধ্য দিয়ে তোমরা পরবর্তী ক্লাসগুলোতে অনেক আরাম পাবা। এইটা মনে করো শিরার প্রান্ত, এটা ধমনীর প্রান্ত। হ্যাঁ, ধমনীটা এসে কি হয় জানো? ধমনীটা এসে হয় কৈশিক জালিকা। কৈশিক জালিকা মানে কি? সুতার মতো অসংখ্য ভাগে সে ভাগ হয় ধমনীর প্রান্তটা, ঠিক আছে? এগুলো হচ্ছে অসংখ্য ভাগে ভাগ হয়েছে। এই প্রান্তটার নাম কি? কৈশিক জালিকা। তুমি যদি বলো ভাই আমি যদি আমার আঙুল কাটি তাহলে তো ভাই আমার রক্ত বেরোচ্ছে, তা আমার আঙুলের ভেতর তো রক্ত আছে। এই আঙুলের ভেতরে যে রক্তের কথা তুমি বলতেছো, এই আঙুল কাটলে কি তোমার কোনো ধমনী কাটে? এই আঙুল কাটলে কি তোমার কোনো শিরা কাটে? উত্তর হচ্ছে না। ধমনী শিরা অনেক বড় জিনিস। তুমি যদি হাত কাটো এখানে, তাহলে তোমার ধমনী শিরা কাটতে পারে, গভীর করে যদি কাটো। হ্যাঁ, কিন্তু হালকা যদি কাটো, খালি চামড়ায় কাটছো বা আঙুলের ডগায় কাটছো, তাহলে তোমার ধমনী শিরা কাটে না। তোমার কি কাটে? কৈশিক জালিকা কাটে। এইখানে তুমি কেটে দাও, এইখানে কেটে দাও। এইখানে কেটে দিলেও কি ব্লিডিং হবে? কি না হবে? এখানে কেটে দিলেও তো ব্লিডিং হবে, তাই না? বাইরে বের হবে। তারপরে তুমি যদি এই চিন্তা করে থাকো যে আমার রক্ত ভাই ধমনী শিরার বাইরে বের হয় বা নালীর বাইরে বের হয়, তাহলে ভুল। আমার রক্ত নালীর ভেতরে থাকে, তাই আমার রক্ত সংবহন তন্ত্র বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। ক্লিয়ার? বলো বাচ্চারা, বুঝতেছো কিনা?
ওকে, এবার বলো, বদ্ধ তো তুমি বুঝে গেছো, এবার মুক্ত কাটটা হবে। অলরেডি আমি তোমাকে পড়াই ফেলছি। কাটটা এই যে ভাই, তেলাপোকা, ঘাসফড়িং, ওদের দেহে কোনো ধমনী শিরা নাই, ওদের রক্ত ভাই ফ্রি, পুরো দেহ গহ্বরে নাচানাচি করতেছে, রাইট? এটা হচ্ছে মুক্ত সংবহন। ক্লিয়ার? বদ্ধ আর মুক্ত ক্লিয়ার? তাহলে বলো, হিমোসিল দেখা যাবে কোন ধরনের রক্ত সংবহন তন্ত্রে? অ্যান্সার করে ফেলো ঝটপট। হিমোসিল দেখা যাবে কোন ধরনের রক্ত সংবহন তন্ত্রে? বা সিলোমে কি পরিপাক ঘটে? না, সিলোমে পরিপাক ঘটে না, পরিপাকের জন্য আলাদা নালী আছে। ঠিক আছে, এই যে পরিপাকের জন্য আলাদা নালী। সিলোম তো মানে ওপেনলি পরিপাক ঘটে না। তুমি ভাবতেছো যে এনে কিছু নাই, এই সিলোমের ভেতরে এই খাবারগুলা সব স্তূপ হয়ে থাকবে, এরকম না। খাবার যাওয়ার জন্য আলাদা রাস্তা থাকবে, এই রাস্তার মধ্যে যাওয়ার সময়, এই অন্ত্র দিয়ে যাওয়ার সময় পরিপাক হবে। ঠিক আছে, খাবার ফ্রি অবস্থায় থাকবে না। খাবার ফ্রি অবস্থায় কখন হয়ে যায়? মনে করো আমি একটু তাহলে মানুষের দেহ আঁকি। ঠিক আছে, এটা মনে করো মানুষের পেট। হ্যাঁ, মানুষের পেট আর বুকের মাঝখানে ব্যবধানকারী একটা পর্দা আছে, মাস্কুলার একটা পর্দা, এটাকে বলে ডায়াফ্রাম, গম্বুজের মতো। ঠিক আছে, এটাকে কি বলতেছি? ডায়াফ্রাম। ডায়াফ্রাম দিয়ে কি হয়? বুক আর পেট, এই দুইটা অংশ পৃথক হয়। ঠিক আছে, এটার উপরে তোমার হার্ট থাকবে, কিন্তু নিচের দিকে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে একটা পাকস্থলী। মানুষের দেহটা তাহলে তোমার একটু কল্পনা করাই, তাই না? ডায়াফ্রামের নিচে ধরো পাকস্থলী, পাকস্থলীর পর থেকে এখানে ক্ষুদ্রান্ত, তাই না? এগুলো আমাদের নাড়ি ভুঁড়ি। ওকে, এইদিকে একটা ধরো লিভার থাকবে, এটা একটা লিভার, আর অনেক জিনিস থাকে। এখন এই জায়গাগুলো কিন্তু ফাঁকা ফাঁকা জায়গা, তাই না? ওপেন স্পেস। কোন জায়গাগুলো ভাই? এই যে এই জায়গাগুলো কিন্তু ফাঁকা জায়গা, রাইট? একটু একটু ফাঁকা আছে, মানে এত ফাঁকা না আসলে, আর অঙ্গ তো আছে। এই কয়টাই তো অঙ্গ না, কিডনি আছে, এদিকে স্প্লিন আছে, বৃহদন্ত্র আছে, যাই হোক। তো এগুলো হচ্ছে ফাঁকা জায়গা। এবার আমি তোমার যে প্রথমে উদাহরণটা দিছিলাম, যে রোজার মধ্যে মানুষজন খাবার দাবার খেয়ে অবস্থা খারাপ করে ফেলে। ঠিক আছে, অনেক সময় যেটা হয়, এই দেখো, তোমার খাবার যাওয়ার কথা কোন দিক দিয়ে? এই পথে, তাই না? এই পথ দিয়ে দিয়ে ফাইনালি পায়ু দিয়ে বের হয়ে যাবে। ওকে, কিন্তু কি হইলো? এইখানে মনে করো একটু করে, এত বড় না আসলে, একটু করে ছিঁড়ে গেছে। এখন কি হবে বলো তো? এখন যেটা হবে, তার খাবার এই দিক দিয়ে গিয়ে এদিক দিয়ে কিছু যাবে, আবার এদিক দিয়ে কিন্তু লিক করবে, খাবার বের হয়ে আসবে না। খাবার এখন কোথায় আছে? উন্মুক্ত গহ্বরে আছে, এই সিলোমের মধ্যে ছড়ায় পড়ছে, রাইট? খাবার এখন ছড়ায় পড়ছে, এইদিকে তো থাকার কথা না। তখন তার পেটের ভেতরে খুব মানে একটা বাজে পরিস্থিতি সৃষ্টি হয়। এখানে তো আসলে খাবার থাকার কথা না। তখন যেটা করতে হয় আমাদের, পেট কাটতে হয়। পেট কেটে এনে প্রথমে এটা শিলি করে বন্ধ করি। বন্ধ করা প্রথমে আইডেন্টিফাই করতে হয়, খুঁজতে হয় যে কোথায় ছিঁড়ছে। খুব ছোট্ট তো, একদম ধরে ধরে টেনে টেনে খুঁজে খুঁজে দেখতে হয়। এবং বিশ্বাস করো, অনেক বাজে গন্ধ জীবনে পাইছি, বাট এই যে এই ধরনের রোগীদের পেটের ভেতরে যে গন্ধ থাকে, একদিন দুই দিন তো পড়ে থাকে বাসায়, চিকিৎসা হয় না, অপারেশনে তো টাইম লাগে। তো পেটের ভেতরে এই পায়খানা বেরোয় গেছে, এই পায়খানা ডাক্তার হইলে তোমাকে এই পায়খানাই বারবার স্যালাইন দিয়ে ধুয়ে ধুয়ে আবার পেট থেকে এই পানি, ওই যে একটা সাকশন পাম্প থাকে, ওটা দিয়ে সাকশন করে ফেলে দিতে হয়। এইরকম গেছে যে ধরো মানে অনেকগুলো পারফোরেশন হয়েছে, 4 ঘন্টা দাঁড়ায় থাকতে হয়েছে অপারেশন টেবিলে। হ্যাঁ, এবং আমার কাজ কি হয়েছে? আমার কাজ হয়েছে যে এই যে এগুলা পানি দিয়ে ধোয়া, বারবার ধোয়া, আর কি বিকট গন্ধ, মাস্ক গন্ধ আটকাইতে পারে না, বুঝছো? শুয়ে যায়। খুব জঘন্য জঘন্য কিছু কাজ করতে হয়েছে ডাক্তার হিসেবে, সার্জারিতে যখন কাজ করতে হয়েছে। হ্যাঁ, এমনও হয়েছে যে কাইন্ড অফ আমি ধরো অপারেশনের পরে, ঠিক আছে, ওই লোকের একটা বড় ফোড়া ছিল পেটের ভেতরে, অপারেশনের পরে তার মলাশয় পরিষ্কার করার জন্য আমি তার পায়ুপথে হাত ঢুকিয়ে তার পায়খানা বের করছি। বাই বিইং এ ডক্টর, কিছু করার নেই, বুঝতে পারছো? এই আর কি। তো একটু বুঝে শুনে আসতে হবে এই লাইনে। আচ্ছা, কি বলছো ভাই? সিলোমের মধ্যে অঙ্গগুলোকে কি পরিপাক ঘটে? হ্যাঁ, মানে পাকস্থলী অন্ত্র কি সিলোমের মধ্যে থাকে? হ্যাঁ হ্যাঁ ভাই, আর কেমনে বুঝাবো? ওকে, তাহলে আমরা একটু আগাই। হ্যাঁ, ওকে, হলো। আচ্ছা, তাহলে সংবহন তন্ত্রের মধ্যে আমরা সংবহন তন্ত্র যে 2 রকমের হয়, একটা হচ্ছে মুক্ত, যেটা কাদের থাকবে? পতঙ্গদের, তাই না?
মেইনলি এটা হচ্ছে আর্থ্রোপোডাদের। হ্যাঁ, আর এখানে মলাস্কার কথা বলছে, তবে মলাস্কার ক্ষেত্রে তোমার বইতে আরেকটা শব্দ লেখা আছে অর্ধমুক্ত। তো অর্ধমুক্তকেই তুমি প্রিফারেন্স দিবা, মানে এটা একটু করে মুক্ত একটু করে বদ্ধ। আর যদি অর্ধমুক্ত না থাকে তখন তুমি তাকে মুক্ত বলবা। কেমন, বুঝা গেল? ওকে, আচ্ছা। আর বদ্ধ কাদের ক্ষেত্রে দেখবা? বদ্ধ রক্ত সংবহন দেখা যায় অ্যানিলিডা এবং কর্ডাটা, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইগুলো ভুললে হবে না। আমরা নিজেরাই তো কর্ডাটা, আর আমাদের সাথে অ্যানিলিডারও বদ্ধ, মানে যোগ, কেঁচো, ওদের ক্ষেত্রেও রক্তর জন্য আলাদা নালী আছে, রক্ত হিমোসিলে উন্মুক্ত হয় না আর কি। ঠিক আছে, ওকে, আচ্ছা, ওদের বদ্ধ সংবহন দেখা যায়। ওকে, ফাইন। চলো তারপরে চলো আসো দেখি আরো কিছু অন্যান্য পর্বের প্রাণীর কথা যদি বলি আমরা। একাইনোডার্মাটা, ওদের ক্ষেত্রে কোনো রক্তই নাই। ওদের ওদের পুষ্টি এবং অন্যান্য উপাদান, অক্সিজেন, এগুলো পরিবহন হয় হচ্ছে পানির মধ্য দিয়ে। ঠিক আছে, তো এই জন্য ওদের, এটাকে আমরা বলি ওয়াটার ভাস্কুলার সিস্টেম বা পানি সংবহন তন্ত্র। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসবে পানি সংবহন তন্ত্র কার থাকে, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, একাইনোডার্মাটা। আবার পরিফেরার ক্ষেত্রে যেটা থাকে ওইটাকে আমরা বলতেছি নালীতন্ত্র, ক্যানাল সিস্টেম। এই দুইটা নিয়ে উল্টাপাল্টা হয়, সো একটু কষ্ট করে মনে রাখতে হবে। ঠিক আছে, দেখো পরিফেরা নামটা ছোট, ক্যানাল সিস্টেম নামটাও ছোট, তাই না? আর একাইনোডার্মাটা নামটা বড়, ওয়াটার ভাস্কুলার সিস্টেম নামটা বড়। ঠিক আছে, এই দুইটা ব্যাপার থাকে। ওদের ক্ষেত্রে রক্ত থাকে না, কিন্তু একাইনোডার্মাটা, পরিফেরা, ওদের ক্ষেত্রে রক্তের বদলে পানি দিয়ে কাজ হয় আর কি। ওকে, এইখানেও 25-এ প্রি মেডিকেল পুলাপান তো দেখি। সার্জন বানানটা ভুল হয়েছে রে রিফা, স্যার জিওন লিখতে হবে তোমাকে। না মানে তুমি যখন ইন্টার্নশিপ করো তখন তোমার সব জায়গাতেই আসলে ডিউটি করতে হবে। এখনো আমরা কেউ স্পেশালাইজড কোনো ডক্টর না, এবং স্পেশালাইজড হইতে গেলে আসলে তোমার এই এমবিবিএস ইন্টার্নশিপ এর পরেও আরো প্রায় 10-5 থেকে, মানে অবস্থা বেঁধে, সাবজেক্ট বেঁধে 7 থেকে 10 বছর অপেক্ষা করতে হবে, এরপর তুমি আসলে স্পেশালাইজড হবা। ভাইয়া, একাইনোডার্মাটা পর্বের প্রাণী কারা? গুড কোশ্চেন। এটার পর্বের প্রাণী হচ্ছে সমুদ্র তারা, সবচেয়ে কমন প্রাণী। ঠিক আছে, যারা হচ্ছে আমরা স্টারফিশ যাদেরকে বলি। আচ্ছা, প্রি মেডিকেল তাহলে এই কেন আনতেছি না আমি তোমাদের বলি, কারণ যদি ইয়ার চেঞ্জ পরীক্ষা শেষ না হয় তাহলে আসলে প্রি মেডিকেল আনা যায় না। তো সব ব্যাচের ইয়ার, সব কলেজের ইয়ার চেঞ্জটা শেষ হোক। আমরা খোঁজ নিয়ে দেখছি অনেক কলেজে আসলে 25 তারিখের দিকে শেষ হবে। তা আমরা এটার জন্য ওয়েট করতেছি যে ভাই ইয়ার চেঞ্জটা শেষ হোক, তারপর একটা নতুন উদ্যমে সবাই মিলে শুরু করুক। যাদের আগে শেষ তারা একটু ধৈর্য ধরুক, সমস্যা নাই তো, ঠিক তো? আচ্ছা, কত ব্যাচ আপনি? আমি এইচএসসি 2016 ব্যাচ। ঠিক আছে, আসো কোথায় বলতেছি, চলো এবার একটু কঙ্কাল। কঙ্কাল ইংরেজি দেখো স্কেলেটন, এটা সম্পর্কে একটু বলি। দুই ভাগে তুমি ভাগ করতে পারো, এক্সোস্কেলেটন আর এন্ডোস্কেলেটন। দুইটার মধ্যে পার্থক্য কি? আমার দেহের এক্সোস্কেলেটন কারা কারা? চুল, নখ, এইগুলো হচ্ছে আমার এক্সোস্কেলেটন, বাইরে আছে। মনে রাখতে হবে এক্সো মানে বাইরের দিকে। ঠিক আছে, এক্সো মানে কি বাইরে, আর এন্ডো মানে কি ভেতরে। অলরেডি তুমি দেখছো এন্ডোডার্ম মানে কি ভেতরের লেয়ার, তাই না? এন্ডো মানে ভেতরে, আর স্কেলেটন মানে কঙ্কাল। ওকে, তাহলে আমাদের এন্ডোস্কেলেটন কোনগুলো? অস্থি, তরুণাস্থি, এগুলো হচ্ছে আমাদের এন্ডোস্কেলেটন, আমাদের দেহের ভেতর দিকে থাকে, তাই না? অস্থিটা বাইরে হয় নাই কোথাও, অস্থি ভেতরে। নখ বাইরের দিকে, চুল বাইরের দিকে। ওকে, তো এটা আমাদের ক্ষেত্রে গেল। অন্যান্য প্রাণীদের কি পাওয়া যায়? যেমন দেখো, পরিফেরা পর্বের প্রাণীদের ক্ষেত্রে স্পিকিউল পাওয়া যায়। এটা একটা কাটার মতো জিনিস, স্পঞ্জের মধ্যে কাটার মতো একটা জিনিস থাকে, এটাকে স্পিকিউল বলতেছি। একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে ক্যালকেরিয়াস প্লেট পাওয়া যায়। ক্যালকেরিয়াস মানে হচ্ছে এগুলা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি, বুঝছো? ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি বা ক্যালসিয়াম অক্সাইড দিয়ে তৈরি, এই জন্য এগুলাকে ক্যালকেরিয়াস প্লেট বলতেছে। মানে দেহের মধ্যে এরকম খন্ড খন্ড কিছু প্লেটের মতো স্ট্রাকচার পাওয়া যায়, বুঝতে পেরেছো? মাছের ক্ষেত্রে তার এক্সোস্কেলেটন হিসেবে থাকে আইস। পাখির ক্ষেত্রে তার এক্সোস্কেলেটন হিসেবে থাকে পালক। মাছের ক্ষেত্রে তার এন্ডোস্কেলেটন হিসেবে থাকে তার মাছের কাঁটা। পাখির ক্ষেত্রে এন্ডোস্কেলেটন বা ভেতরের কঙ্কাল হিসেবে তার হাড্ডি থাকে। ঠিক আছে, আর কঙ্কাল থাকে না কেঁচো, কৃমি, এদের ক্ষেত্রে কঙ্কাল থাকে না। কিন্তু আমরা জানি কেঁচোর ক্ষেত্রে, জোকের ক্ষেত্রে তাদের সিলোমের ভেতরে, মানে তাদের সিলোমটাই হচ্ছে তাদের হাইড্রোস্টেটিক কঙ্কাল হিসেবে কাজ করে। দ্যাটস ইট। ওকে, আমরা 16টা পয়েন্টের মধ্যে 14টা পয়েন্টে কিন্তু পড়ে ফেলছি, যেগুলোর উপর বেস করে আমরা প্রাণীকে ভাগ করতে পারি, যেগুলো পয়েন্টের উপর বেস করে প্রাণীকে ভাগ করা পসিবল।
আসো নটোকর্ডের ব্যাপারটা বলি। নটোকর্ড হচ্ছে যেটা আমরা কখনোই আসলে কেউই দেখি নাই। আমাদের মেরুদণ্ড ছোটবেলায় যখন মায়ের গর্ভে ছিলাম একদম প্রাথমিকভাবে, তখন কি মেরুদণ্ড এত শক্ত ছিল? মেরুদণ্ড আমাদের অনেক শক্ত না? সোজা হয়ে দাঁড়ায় আছি, ভাঙতেছে না, কিছু না, সারা জীবন সোজা হয়ে আছে, মেরুদণ্ড ভালোই শক্ত। কিন্তু এইটা ভ্রূণীয় অবস্থা, আমরা যখন একদম এমব্রায় বা ভ্রূণ মায়ের পেটে মাত্র হচ্ছি, তখন আসলে এটা একটা কি বলা যায় দেখো তো, কি বলছে এটাকে, নমনীয়। নমনীয় মানে কি? নরম, হ্যাঁ, বাঁকানো যায় এরকম। স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক মানে ইলাস্টিক। রাবার যেরকম ইলাস্টিক, এটাও একটু ইলাস্টিক, নড়চড় করে, ছিদ্র থাকে। এরকম একটা দ্বন্দ্ব আমাদের পিঠে প্রথম তৈরি হয়, যেটাকে আমরা বলি নটোকর্ড। পরবর্তীতে মনোযোগ দিয়ে শোনো, আমাদের এই দ্বন্দ্বটাই রূপান্তরিত হয়ে মেরুদণ্ড হয়। ঠিক আছে? এবার যাদের এই নটোকর্ডটা থাকবে তাদেরকে আমরা কর্ডাটা পর্বে রেখে দিচ্ছি, আর যাদের এই নটোকর্ড থাকবে না তাদেরকে আমরা নন কর্ডেড বলতেছি। প্রাণী জগতের 9টা মেজর ফাইলার মধ্যে একটা ব্যাপার খেয়াল করছো কি ভাইয়া? একবার ফাইলাম বলতেছে, একবার ফাইলা বলতেছে। এটার ব্যাপারটা কি দেখো, সবকিছুই তো কিছু গ্রামার আছে, তাই না? আমি তোমাকে দেখাই। বায়োলজির ক্ষেত্রে বুঝছো, ব্যাকটেরিয়া একটা শব্দ আছে না, ব্যাকটেরিয়া, এটার এক বচন হচ্ছে ব্যাকটেরিয়াম। এক বচন, এক বচন তো বুঝো, সিঙ্গুলার, এক বচন। আর এটার বহু বচন কি হবে? এটার বহু বচন হবে হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া। আবার ধরো আমি যদি মাইটোকন্ড্রিয়া এটা লিখি, মাইটোকন্ড্রিয়া, তাইলে কি হইল? এটা হচ্ছে বহু বচন। এক বচনে কি হবে তোমরা বলো? এক বচনে হবে মাইটোকন্ড্রিয়াম, কন্ড্রিয়াম। বুঝছো? তাহলে আমি বুঝতে পারলাম যে আম থাকলেই হচ্ছে এটা এক বচন, তাই না? আর আম বাদ দিয়ে দিলে বহু বচন। একইভাবে একটা পর্ব যদি আমি বুঝাই তাহলে আমি বলবো ফাইলাম। ফাইলাম শব্দটা কি? ফাইলামের বাংলা হচ্ছে পর্ব, তাহলে এটা এক বচন। ঠিক আছে? আর যদি অনেকগুলো পর্ব বুঝাই তাহলে আমি কি লিখবো? তাহলে আমি লিখবো ফাইলা। ফাইলা মানে হচ্ছে বহু বচন। তাহলে এই গ্রামারটা কি বুঝে গেছো? এটা আর অনেকের ক্ষেত্রেই দেখবা খাটতেছে। ওকে, নেক্সট বাচ্চারা। ওকে, এবার দেখো কর্ডেটদের মধ্যে আমরা আবার ভাগ করি, ইউরো কর্ডাটা, সেফালো কর্ডাটা, ভার্টিব্রাটা। এই তিনটা ভাগ আমরা ক্লাসের শেষ অংশে, মানে এই চ্যাপ্টারের শেষ অংশে আমরা পড়বো। ঠিক আছে? কিন্তু আমি তোমাকে ভাগটা বুঝাই দিচ্ছি। এটা ক্রমান্বয়ে উন্নত হয়েছে। ইউরো কর্ডাটার ক্ষেত্রে কি থাকে জানো? নটোকর্ড থাকে, কিন্তু শুধুমাত্র কোন দশায়? লার্ভা দশায়। ঠিক আছে? একদম ছোটবেলায় থাকে, পরে হারায় যায়, আর থাকেই না। কিন্তু যেহেতু জীবনের একটা ছোট্ট পর্যায়ে হলেও নটোকর্ড যেহেতু থাকে, তাই ওদেরকে আমরা সম্মান দিছি, ওদেরকে কর্ডাটার মধ্যে রাখছি। বাট পূর্ণাঙ্গ প্রাণী দেখলে তুমি কোনোভাবে বিশ্বাস করবে না এরা কর্ডাটা। এরা দেখতে খুব কিম্ভূতাকার, এক একজনের আকৃতি ব্যাঙাচির মতো, কেউ লেবুর মতো, এরকম আকৃতি। বুঝছো? কর্ডাটা যে বোঝা যায় না, কারণ এদের নটোকর্ডটা থাকে একদম লার্ভা দশায়। সেফালো কর্ডাটা, সেফালো মানে মাথা, আর কর্ডাটা মানে হচ্ছে নটোকর্ড আছে। তো এদের নটোকর্ড থাকে সারা জীবন জুড়ে, নটোকর্ড থাকে। ঠিক আছে? কিন্তু এই নটোকর্ড মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয় না। আমাদের যেরকম নটোকর্ডটা প্রতিস্থাপিত হয়ে গেছে মেরুদণ্ড দিয়ে, আমার দেহে কি এখন নটোকর্ড আছে? নাই। নটোকর্ডটা কি দিয়ে রিপ্লেস হয়েছে? মেরুদণ্ড দিয়ে। বুঝা গেল? ওদের দেহে এরকম রিপ্লেস হয় না, আজন্মনের নটোকর্ড থেকে যায়। কিন্তু ইউরো কর্ডাটা থেকে উন্নত। কেন উন্নত? কারণ ইউরো কর্ডাটার নটোকর্ডটা হারায় যায়। ভাগ্য ভালো সেফালো কর্ডাটা নটোকর্ডটা হারায় না, থাকে সারা জীবন অ্যাটলিস্ট, তাই না? ওকে। আর ভার্টিব্রাটা, ভার্টিব্রা মানে হচ্ছে, মানে ভার্টিব্রাল কলাম মানে হচ্ছে মেরুদণ্ড। তাহলে ভার্টিব্রাটা মানে যাদের ভার্টিব্রাল কলাম হয়ে যাবে, ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ড হয়ে যাবে, তারাই হচ্ছে ভার্টিব্রাটা। তাহলে এক্সাম্পল গুলো একটু শিখবো। ইউরো কর্ডাটার এক্সাম্পল হচ্ছে অ্যাসিডিয়া। হ্যাঁ, অ্যাসিডিয়া ছবিগুলো আছে চ্যাপ্টারের শেষ দিকে, উল্টায় দেখতে পারো। সেফালো কর্ডারটা একটু বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? ব্রাঙ্কিওস্টোমা। হ্যাঁ, ব্রাঙ্কিওস্টোমা। ব্রাঙ্কিও মানে ফুলকা, আর স্টোমা মানে ছিদ্র। ঠিক আছে? এই ফুলকা ছিদ্র থেকে নামটা হয়েছে ব্রাঙ্কিওস্টোমা।
আর ভার্টিব্রেটার মধ্যে ল্যাবিওরহিতা হচ্ছে রুই মাছের বৈজ্ঞানিক নাম, না জানলে তো কোথাও চান্স হবে না, অবশ্যই লিখতে জানতে হবে এবং লিখার পরে দাগ দিতে হবে বৈজ্ঞানিক নাম যেহেতু। হ্যাঁ, আর কোনো ব্যাঙের বৈজ্ঞানিক নামটা দেখো কি, এটা দোত্তা ফ্রিনাস মেলানোস্টিকটাস। এই মেলানোস্টিকটাসটা মনে রাখাই, তাই না, দোত্তা ফ্রিনাসের থেকে। আচ্ছা, হোমোসেপিয়ান্স পারবা, তো কোনো ব্যাঙ না শিখলেও হবে, মানুষ এবং রুই মাছটা শিখো, আর কোনো ব্যাঙটা পারলেও হবে, ভালো হবে। এটাকে অনেকে বুফো মেলানোস্টিকটাস বলে, আমাদের সময় আমরা কোনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম আসলে বুফো মেলানোস্টিকটাস পড়ছিলাম, এটা আরেকটা নাম আর কি। ওকে, সমস্যা নাই। তাহলে আমরা কি পড়লাম মাত্র, নটোকর্ডের উপর ভিত্তি করে আমরা ভাগ করলাম নন কর্ডেট এবং কর্ডেট। বাকি 8টা যে ফাইলাম আছে পরিফেরা থেকে গ্যানোডার্মাটা, সবাই তো নন কর্ডেট, তাহলে এক্সাম্পলের কোনো সমস্যা হবে না, সাইন্টিফিক নেম দেখে কোনটা কোনটা পড়বো। হাইড্রা ভালগারিস অবশ্যই পড়বো। ভালগারিস শব্দের অর্থ হচ্ছে কমন, ঠিক আছে, যেই স্পেসিসটা, যেই প্রজাতিটা সবচেয়ে বেশি কমনলি পাওয়া যায় ওটাকে আমরা ভালগারিস বলে দেই। তো এই হাইড্রাটা সবচেয়ে কমনলি পাওয়া যায়, তাই এটা হাইড্রা ভালগারিস। পেরিপ্ল্যান্টা আমেরিকানা, এটা যে আরশোলা বা তেলাপোকা, এটা সবাই জানো তাই না। কেন এটা এরকম নাম হইলো? পেরি মানে চারদিকে, আর প্ল্যানেটা মানে কি, গ্রহ, তাহলে গ্রহের চারদিকে পাওয়া যায়। পেরি মানে কি বল, পেরি মানে চারদিকে, আর প্ল্যানেটা মানে গ্রহ, গ্রহের চারদিকে পাওয়া যায়। কিন্তু প্রথম দেখছিল কে, এই বিজ্ঞানী প্রথম আমেরিকাতে দেখছিল, এই জন্য আমেরিকানা নাম দিয়ে দিচ্ছে, ঠিক আছে, আমেরিকানা হচ্ছে ওর স্পেসিস। পিলা গ্লোবোসা, কি সুন্দর নাম, আপেল শামুক, তাই না। আর দেখো অ্যাস্ট্রিয়াস রুবেন্স, এটা সমুদ্র তারা। অ্যাস্ট্রিয়া নামটা একটু মানে অ্যাস্ট্রো বা ওই যে অ্যাস্ট্রোলজি, একটু ওইটার সাথে রিলেটেড না, তারার সাথে। হ্যাঁ, অ্যাস্ট্রিয়াস রুবেন্স, সমুদ্র তারা, সবগুলাই আমরা দেখব। ফার্স্ট ইয়ারই কিন্তু সাইন্টিফিক নেম শেখার টাইম, পরে কিন্তু আর শেখা যায় না। আমার মনে পড়ে আমি যখন প্রথম জুলজি পড়তে গিয়েছি ময়মনসিংহে রূপন স্যারের কাছে, স্যার হচ্ছে প্রথম দিকে অনেকগুলো বৈজ্ঞানিক নাম শিখাইছে মজা করে করে, এক একটা ধরে ধরে। তো এটা আমাকে পরবর্তীতে কনফিডেন্স দিচ্ছে। অত বেশি আসে না বৈজ্ঞানিক নাম, কিন্তু লিখতে গেলে লাগে। তুমি ধরো পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে কিছু আসলো, এক্সাম্পলে বৈজ্ঞানিক নাম লিখে দিতে পারলা, এটা একটা দারুণ ব্যাপার। স্যার দেখে বুঝবে ছেলেটা বা মেয়েটা পড়াশোনা করছে। নালীতন্ত্র কি ভাইয়া, সামনে আসতেছে পরিফেরার ক্ষেত্রে দেখাবো, সমস্যা নেই। লার্ভা কি, লার্ভা হচ্ছে একদম ছোট দশা, যেমন তেলাপোকার ক্ষেত্রে থাকে না লার্ভা দশা। প্রজাপতি কি সুন্দর, তাই না, কিন্তু এই প্রজাপতি, তুমি মাঝে মধ্যে এরকম হয় না যে একটা সবজি কাটছো, এটার ভেতরে একটা কিরা, তুমি ভয়ে দৌড় দিছো, বা একটা পেয়ারা কাটছো, একটা আম কাটছো, ভেতর থেকে একটা কিরা কিলবিল করে বেরোয় গেছে, কি ভয়ঙ্কর দৃশ্য। যেই কিরাটাকে দেখে তুমি দৌড়ে পালাচ্ছ, তুমি কি জানো এই কিরাটাই কোনো একদিন প্রজাপতি হবে? তাহলে একটা প্রজাপতি তার লার্ভা দশায় এরকম কিরার মতো কিলবিল কিলবিল করে, বুঝছো। তো পতঙ্গের জীবনে কিছু রূপান্তর আছে, এগুলো নিয়ে আমরা ঘাসফড়িং চ্যাপ্টারে পড়বো ইনশাল্লাহ। তো রূপান্তরের এই দশাটার নাম হচ্ছে লার্ভা, একদম আদি দশাটা কিরার মতো থাকে যেটা, ঠিক আছে, এটা হচ্ছে লার্ভা। ওকে, তারপর আসে হচ্ছে পৌষ্টিক নালী, ইংরেজিটা পড়ো অ্যালিমেন্টারি ক্যানেল, ঠিক আছে। অ্যালিমেন্টারি ক্যানেল হচ্ছে পৌষ্টিক নালী। এবার এটার ভিত্তিতে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা প্যারাজোয়া, একটা এন্টারোজোয়া। আচ্ছা, যদি নির্দিষ্ট পৌষ্টিক নালী না থাকে তাহলে সে প্যারাজোয়া। এক্সাম্পল হচ্ছে পরিফেরার নির্দিষ্ট করে কোনো পৌষ্টিক নালী নাই, কোন দিক দিয়ে খাবার যাবে। হ্যাঁ, কিন্তু নিডারিয়ারও কিন্তু একটা গহ্বর আছে, যে গহ্বরটাকে আমরা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বলি, বা এটাকে আমরা সিলেন্টেরন বলি, তাই না। হাইড্রার যে ভেতরে গহ্বরটা থাকে ওই দিক দিয়ে খাবার যায়। হাইড্রার কিন্তু কোনো পায়ুপথ নাই, এই হাইড্রার চেহারা অলরেডি তোমরা চেনো, নলাকার, তাই না। হাইড্রা কিন্তু এই মুখ দিয়েই খায়, খাবারটা ওর গহ্বরে থাকে, সব পুষ্টিগুলো গ্রহণ করার পরে অপাচ্য অংশটা মুখ দিয়ে বের করে দেয়, কিন্তু ওর তো একটা গহ্বর আছে, রাইট। তাহলে হাইড্রাকে আমরা এন্টারোজোয়াতে বলবো। এন্টারো মানেই হচ্ছে পরিপাক তন্ত্র, ঠিক আছে, এন্টারো মানেই পরিপাক তন্ত্রের সাথে রিলেটেড। ওকে, হলো। আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাসে। আতাল্লাহ, এটা একটু আবার খুলে শেষ করে অন করে দাও তো। তাহলে আমরা কি কি পড়লাম বলো বাচ্চারা, আমরা খুবই ইম্পর্টেন্ট পড়া শেষ করলাম। ই করো, ওকে।
ফয়লা মানুষের সাইন্টিফিক নেম স্টিকি নোটসে লিখে স্টাডি প্যাডসে লাগিয়ে রাখছি, ভেরি গুড, সাথে সাথে পড়বাও, ঠিক আছে? কিন্তু সবগুলো সাইন্টিফিক নেম পড়তে হবে না, যেগুলা আমরা বলবো পড়ানোর সময় সেগুলা পড়বা। আচ্ছা ভাই, ছুটি দেন, ছুটিটা এখানে অনলাইন ক্লাসে এটা একটা স্বাধীনতার ব্যাপার, তুমি চাইলে ছুটি নিতে পারো, কিন্তু অনেকেই পড়তে চায় এবং আমাদের একটা স্পেসিফিক টার্গেট থাকে, রাইট? সো আমরা ওই টার্গেট পর্যন্ত গিয়ে ছুটি দিয়ে দিব, সমস্যা নেই। আমরা পর্বগুলোর আগ পর্যন্ত যাব। আমরা কি কি পড়লাম চট করে তোমাকে একটু দেখাই দেই। আমরা এই যে প্রাণীর শ্রেণীবিন্যাসের যে ভিত্তিগুলো আছে, 16টা ভিত্তি আমরা পড়ে ফেলছি, কি কি জিনিসের উপর ভিত্তি করে আমরা ভাগ করতে পারি। এবং এই ভিত্তিগুলো শুধু নাম পড়েছি এরকম না, আমরা বুঝেছি যে কোনটা মানে কি, তাই না? তুমি একবার পড়ার পরে তাই 16টা পয়েন্ট এসে আবার চক্কর দিয়ে দেখবা যে কি কি পয়েন্ট আমরা আসলে পড়ে শেষ করলাম। ওকে, সবকিছু বুঝে বুঝে শেষ করেছি। এর মধ্যে আমাদের প্রশ্ন আসার মতো ইম্পর্টেন্ট কোনটা? অবজেক্টিভ সবগুলাই, ঠিক আছে? সিকিউতে অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে কি কি থেকে, দেখো স্টার দিচ্ছি সেগুলাতে, এগুলো ভালো মতনে পড়বো। ক্লিভেজ, জীবন পদ্ধতি, ঠিক আছে, সংগঠন ক্রমমাত্রা, তারপর হচ্ছে ভ্রূণ স্তর, প্রতিসাম্যতা থেকে অবজেক্টিভ, কিন্তু এটা ভালো ইম্পর্টেন্ট। খণ্ডকায়ন অঞ্চলায়ন ভালো ইম্পর্টেন্ট, সবগুলাই ইম্পর্টেন্ট, তাই না? এগুলো একটু কম ইম্পর্টেন্ট। সিলম খুব ইম্পর্টেন্ট, সংবহনতন্ত্র খুবই ইম্পর্টেন্ট, নটোকর্ড ইম্পর্টেন্ট, পৌষ্টিক নালীও ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই পয়েন্টগুলো থেকে যেন আমরা লিখতে পারি কিছু আসলে। ওকে, আচ্ছা ওকে, চল তাহলে আমরা এবার আর একটু সামাজিক বিজ্ঞান পড়াই ঢুকি। কিভাবে সাইন্টিফিক নেম লিখবো, কি করব, এগুলা নিয়ে আলোচনা। এগুলো আমি মুখে বলবো, তোমরা তারপর পরবর্তীতে রিডিং দিয়ে রাখবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, শ্রেণীবিন্যাসের জন্য এখানে কিছু দেখো, আমি কিন্তু এই ব্যাপারগুলো তোমাকে পড়াই ফেলছি। আচ্ছা, তার আগে একটু বলি যে হেকেল নামক একজন বিজ্ঞানী ছিল, উনি প্রাণী জগৎকে দুই ভাগে ভাগ করছিল, একটা প্রোটোজোয়া, একটা হচ্ছে মেটাজোয়া। কিন্তু এটা দিয়ে আমরা সবকিছুকে আসলে মানে হিসাবের মধ্যে আনতে পারতেছিলাম না। তো বিজ্ঞানী হুইটটেকার হচ্ছে 5টা রাজ্যে ভাগ করছে এবং এটাই এখনো চলমান, হুইটটেকার, ঠিক আছে? হুইটটেকারের 5টা রাজ্য গত ক্লাসে আমরা পড়াই ফেলছি কমপ্লিটলি। মনেরা মানে কি, প্রোটিস্টা মানে কি, ফানজাই মানে কি, প্ল্যান্টি মানে কি, অ্যানিমিলিয়া কি, গত ক্লাসে এটা পড়াই দিয়েছি, তাই না? দেখো মনেরাতে কি থাকবে, এটা একটা ব্যাকটেরিয়া, তাই না? এই যে তোমাদের প্রিয় ব্যাকটেরিয়া এস্চেরিশিয়া কোলাই, এটার নামটা একটু পড়বা। এটাকে অনেকেই আমরা কোলাই লিখে দেই সংক্ষেপে, এস্চেরিশিয়া বানানটা তো কঠিন, এটাকে কোলাই লেখা হয়। এটা একটা ব্যাকটেরিয়া। সব ব্যাকটেরিয়া এবং সায়ানো ব্যাকটেরিয়া কোথায়? মনেরাতে। কোথায় চাপ লাগলো? ওকে, প্রোটিস্টা থেকে পড়বে বলো? প্রোটিস্টাতে পড়বে হচ্ছে শৈবাল, যেমন দেখো স্পাইরোগাইরা ম্যাক্সিমা, এটা কিন্তু স্পাইরোগাইরা কিন্তু একটা কি বলো? শৈবাল। শৈবাল কি আদিকোষী না প্রকৃতকোষী? অবশ্যই প্রকৃতকোষী। আদিকোষী সবাই থাকবে হচ্ছে মনেরাতে, আদিকোষী সবাই মনেরাতে, আর বাকি সবাই প্রকৃতকোষী। ওকে, আচ্ছা। অ্যামিবা, এটা কি আদিকোষী না প্রকৃতকোষী? অ্যামিবা আদিকোষী না, সরি, কি বলতেছি, পাগল হয়ে গেছে। অ্যামিবা হচ্ছে এককোষী। এখন অনেকেই মনে করে যে ভাই এককোষী হইলেই বোধহয় আদিকোষী হবে, না। এককোষী কিন্তু তার সুন্দর নিউক্লিয়াস আছে, তার অনেক মাইটোকন্ড্রিয়া আছে, 1000-এর মতো মাইটোকন্ড্রিয়া থাকে। এই বেটাকে তুমি কিভাবে আদিকোষী বলো? এটা অবশ্যই প্রকৃতকোষী। আদিকোষীর ক্ষেত্রে নিউক্লিয়াস থাকবে না, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকবে না, তাই না? তাহলে অ্যামিবা কিন্তু এককোষী হওয়ার পরে সে কিন্তু প্রকৃতকোষী এবং সে প্রতিষ্ঠাতে পড়তেছে। ফানজাই মানে সব ছত্রাক, যেমন অ্যাগারিকাস, এটা একটা ছত্রাক। প্ল্যান্টিতে সব উদ্ভিদ। ম্যাঙ্গিফেরা ইন্ডিকা মানে হচ্ছে আম। ম্যাঙ্গিফেরা ইন্ডিকা কার নাম রে? আমের নাম। এটা অবশ্যই প্ল্যান্টিতেই পড়বে। আর মানুষ কোথায় পড়বে? অ্যানিমেলিয়া কিংডমে। 5টা কিংডম সম্পর্কে আমরা আইডিয়া পেয়েছি, ঠিক তো? চলো এবার শ্রেণীবিন্যাসের নীতি। আমরা এখান থেকে বেশি পড়া নাই, এগুলো রিডিং পড়বা, যতটুকু বুঝতে পারো, পরীক্ষাতে তেমন একটা আসবে না। শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য নির্ধারণ। তুমি একটা প্রাণী পাইছো, ঠিক আছে? প্রাণী পাওয়ার পরে তুমি দেখবা যে এটা কার সাথে মিলে, এটার মধ্যে কি কি বৈশিষ্ট্য তুমি আইডেন্টিফাই করতে পারো। এন্ড বৈশিষ্ট্যের মধ্যে তুমি বললা মানে জাস্ট এর গায়ের লোম কেমন, বা এইটা কি আমরা ওই যে শ্রেণীবিন্যাস করার জন্য যে ভিত্তিগুলো আছে ওইগুলোর মধ্যে ছিল? গায়ের লোম কি ছিল? ছিল না। তাহলে উল্টাপাল্টা বিবেচনা করলে হবে না, পয়েন্ট ধরে আগাইতে হবে। আমরা যে শ্রেণীবিন্যাসের ভিত্তি অনুযায়ী 16টা পয়েন্ট দেখছি, ওইভাবে তুমি আগাবা যে এর সিলম আছে কিনা, তাই না? ওর অন্তকঙ্কাল হিসেবে কি আছে, তারপর ধরো ওর ও কি কি ধরনের প্রতিসাম্যতা দেখাচ্ছে,
এইগুলো দেখে তুমি আগে ওর বৈশিষ্ট্যগুলো লিখবা এবং তারপর দেখবা যে এটা কোন পর্বের সাথে, কোন ধরনের প্রাণীর সাথে কাছাকাছি সম্পর্কে থাকতেছে বা ম্যাচ করতেছে, তাকে তুমি সেইভাবে শ্রেণীবিন্যাস করবা, হ্যাঁ, শনাক্ত করবা আর কি। ওকে, নতুন প্রাণী একটা শনাক্ত করলা, এরপর এইভাবে তুমি আলোচনা করো। ক্যাটাগরি করতে হবে, র্যাঙ্ক ভুক্ত করতে হবে। ক্যাটাগরি মানে কি দেখো, এই যে 7টা ক্যাটাগরি, এই যে এগুলো হচ্ছে ক্যাটাগরি। তাহলে ক্যাটাগরির নাম অনেকে উল্টাপাল্টা করে, মনে রাখতে পারে না সিরিয়াল, তাই না? দেখো, যাদের মনে থাকে না, সব থেকে টপ যেটা সেটা হচ্ছে কিংডম, তাই না? আমাদের অনেকগুলো ক্যাটাগরি আছে, কিন্তু এর মধ্যে প্রধান হচ্ছে 7টা। আমরা এই 7টা দিয়েই ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস বুঝাই দিতে পারি। কিংডমের পরে কি বলো? ফাইলাম। কিংডম, ফাইলাম। আচ্ছা, এবং লাস্টে কি আছে বলো? লাস্টে আছে হচ্ছে জেনাস এবং স্পিসিস। স্পিসিস মানে প্রজাতি আর জেনাস মানে গণ। এই শুরুর দুইটা শেষের দুইটা সবাই পারে, পারে না হচ্ছে মাঝখানের গুলা। ক্লাস, অর্ডার, ফ্যামিলিতে অনেকে উল্টাপাল্টা লাগায়। এটাকে তুমি একটু কফ দিয়ে মনে রাখো। কফ, কফ, এই সিরিয়ালটা হচ্ছে কফ। আর কখনো ভুলবা সিরিয়াল? কিংডম, ফাইলাম মনে থাকে, জেনাস, স্পিসিস মনে থাকে, মাঝখানে হচ্ছে কফ। কফ মানে কি? সি দিয়ে হচ্ছে ক্লাস, ও দিয়ে হচ্ছে অর্ডার, আর এফ দিয়ে হচ্ছে ফ্যামিলি। তুমি যখন একটা প্রাণীর শ্রেণীবিন্যাস প্রকাশ করবা, তখন এই 7টা জিনিস তোমাকে অবশ্যই উল্লেখ করতে হবে। এখন এইগুলার মধ্যে ধরো তুমি এই যে সাব ক্লাস, সুপার ক্লাস, এভাবে ভাগ করতে পারো। সাব ফাইলাম, সুপার ফাইলাম, এরকম আরো মাইনর কিছু ভাগ আছে, ওইগুলো দিলে আর শ্রেণীবিন্যাস অনেক বড় হইতে পারে, এলাবোরেটেড হইতে পারে, বাট এগুলো হচ্ছে মিনিমাম, এটা লাগবেই। কিংডমের বাংলা কি রে? কিংডমের বাংলা হচ্ছে জগৎ। কিংডমের বাংলা হচ্ছে জগৎ। ফাইলাম মানে পর্ব বাংলায় যদি লিখো, তাই না? ক্লাস মানে কি? শ্রেণী। অর্ডার মানে কি? বর্গ। ফ্যামিলি মানে কি? গোত্র। ঠিক আছে? জেনাস মানে কি? গণ। আর স্পেসিস মানে প্রজাতি। হলো? বুঝতে পারছো? একটা ব্যাপার খেয়াল করো, আমি এটা লেখার সময় একটু এইভাবে লিখছি। এটা একটা স্টাইল, এটা সর্বজন গ্রহণযোগ্য একটা স্টাইল। শ্রেণীবিন্যাস লেখার সময় সবাই এই স্টাইলটা মেনটেন করে, যেন একটা পাতায় অনেক লেখা থাকলেও কোথাও যদি শ্রেণীবিন্যাস লেখা থাকে সেটা যেন চোখে দেখলে ধরা পড়ে। তো তুমিও পরীক্ষাতে কোনো কিছু শ্রেণীবিন্যাস আসলে এইভাবে লিখবা। তোমার বইতে অনেক শ্রেণীবিন্যাস আছে, তবে ঢাকা ইউনিভার্সিটি রিটেনে আসছিল কোনটা জানো? ঢাকা ইউনিভার্সিটি রিটেনে আসছিল হচ্ছে মানুষের শ্রেণীবিন্যাস, তাই না? এখন দেখো, মানুষের শ্রেণীবিন্যাস তুমি যদি করতে যাও, তুমি হয়তো সবগুলো পারো না, কিন্তু তুমি যদি পরীক্ষায় অ্যাটলিস্ট এটা লিখে দিয়ে আসো, জেনাস তো জানো, হোমো লিখলা, তাই না? স্পেসিস তো জানো, সেপিয়েন্স লিখলা, তুমি তো নাম্বার পাবা। কিংডম তো জানো, অ্যানিমেলিয়া, অ্যানি। আচ্ছা, স্পেসিসে কিন্তু এই খালি এভাবে সেপিয়েন্স লিখলে হবে না, এইচ লিখে একটা ডট দিয়ে নিতে হবে, তবে হোমো লিখতে হবে, হ্যাঁ, দাগ দিতে হবে। আচ্ছা, কিংডমে কি লিখতেছি বলো? অ্যানিমেলিয়া। স্পেসিসে কি লিখবো? কর্ডাটা, কর্ডাটা, তাই না? ক্লাস কি লিখবো বলো? মানুষের, মানুষের ক্লাস হচ্ছে ম্যামালিয়া, ম্যামালিয়া। মানুষ স্তনের দুধ পান করে, তাই এটা ম্যামালিয়া। অর্ডার, ওদের অর্ডার হচ্ছে প্রাইমেট। প্রাইমেট মানে হচ্ছে যারা ওই, যাদের এইরকম গ্রিপ থাকে, ওরা হচ্ছে প্রাইমেট। আমাদের হাতের যে গ্রিপটা, এটা কি মাছের আছে, পাখির আছে? নাই। এটা কার আছে? এটা বানরের আছে, শিম্পাঞ্জির আছে, গরিলার আছে, আমাদের আছে। এই ধরনের প্রাণীগুলোকে আমরা অর্ডার রাখি হচ্ছে প্রাইমেট, বুঝছো? আর ফ্যামিলি, ফ্যামিলিটা কি? ফ্যামিলিটা কি হোমোনিডি বা এরকম কিছু ছিল কিনা চেক দিয়ে লিখি, দাঁড়াও। মানুষেরটা দেয় নাই এইখানে। এনিওয়ে, ফ্যামিলি, মানুষের ফ্যামিলি খুব সম্ভবত হোমোনিডি, বুঝছো? তো এই 7টা যারা লিখতে পারবে তাদের হচ্ছে ফুল মার্ক, আর যারা যত কম লিখবে একটু করে নাম্বার কমবে। তাহলে এটা কিন্তু আমাদের লেখা জানতে হবে। এবার খেয়াল করো, এখানে আমরা কি রে, চড়ুই পাখির একটা ক্লাসিফিকেশন দেখাইছি। তাহলে ক্যাটাগরি আমরা কোনগুলো চিনে ফেলছি, তাই না? কিংডম, ফাইলাম, ক্লাস, এগুলোকে ক্যাটাগরি বলতেছি। আর এদের পরে তুমি যেটা লিখতেছো, যে অ্যানিমেলিয়া, এটাকে আমরা বলতেছি টেক্সন। এক বচনে হচ্ছে টেক্সন, আর বহু বচনে টেক্সা। ঠিক আছে? কর্ডাটা একটা টেক্সা, এভিস মানে পাখি, এটা একটা ক্লাস।
ম্যামালিয়া যেমন মানুষের ক্লাস, পাখিদের ক্লাস হচ্ছে এভিস। এটা নিয়ে ক্লাসের মানে চ্যাপ্টারের শেষ দিকে আলোচনা আছে, ঠিক আছে? সো এই প্রত্যেকটাই এক একটা টেক্সন। এভিস একটা টেক্সন। তারপরে যে ধরো এটা কি লিখছে, প্যাসেরি ফর্মস, যারা গান গাইতে পারে পাখি ওদেরকে প্যাসেরি ফর্মস এই অর্ডারে রাখে, এটাও একটা টেক্সন, ঠিক আছে? এই আর কি। এবং খেয়াল করো, যত উপর দিকে থাকবে তত লেস স্পেসিফিক। মানে কি, আমি যদি বলি এটা অ্যানিমিলিয়া পর্বের একটা প্রাণী, অসংখ্য প্রাণী অ্যানিমিলিয়াতে আছে, রাইট? কিন্তু আমি যদি বলি যে এইটা হচ্ছে ডেনড্রোইকা এই জেনাসের অন্তর্গত, তখন দেখো এই যে চড়ুই পাখি টাইপের যে পাখিগুলো আছে এই পাখিগুলো এখানে চলে আসলো, ঠিক আছে? ডেনড্রোইকা আসলে অ্যাকচুয়ালি কার সাইন্টিফিক নেম আমি জানি না, দেখতে হবে একটু। আচ্ছা, দেখছো? তাহলে কিন্তু মোর স্পেসিফিক। এবং তুমি যদি বলো ডেনড্রোইকা ফুসকা, তাহলে একদম এই পাখিটাকেই বুঝাবে। যত নিচ দিকে নামবা শ্রেণীবিন্যাসের ততই হচ্ছে মোর স্পেসিফিক দিকে তুমি আসতে পারবা। ওকে, তাহলে 7টা আবশ্যিক ধাপ বলতে আমরা বুঝতেছি 7টা ক্যাটাগরি। এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে, এই লাইনগুলো কিন্তু এই জন্য দাগানো। শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি কি? উত্তর হচ্ছে প্রজাতি। আচ্ছা, এগুলো সব রিডিং দিবা, ঠিক আছে? জেনাস স্পিসিস মানে কি, লিনিয়াস বলছে, ফ্যামিলিকে আমি গুরুত্ব দেই না, ফ্যামিলি আমার লাগবে না। আচ্ছা, যা খুশি তাই বলুক। শ্রেণীবিন্যাসের সার্বজনীন স্তর কোনটা, কিংডম, এগুলা সর্বোচ্চ স্তর কোনটা, পর্ব। বইয়ে যেভাবে আছে একটু রিডিং পড়ে ফেলবা। দেখো, ওই যে আমি বললাম ক্যাটাগরির সামনে তুমি সুপার ক্লাস, সাব ক্লাস, ইনফ্রা ক্লাস এইভাবে অ্যাড ট্যাড করে তুমি আসলে মোট ক্যাটাগরি কয়টা পাইতে পারো বলো তো? 21টা পাইতে পারো। 7টার জায়গায় কয়টা পাইতে পারো? 21টা। সিমসন পাইছিল। কিন্তু এইভাবে তো আমরা সব লিখবো না, এভাবে লেখা তো আমাদের পক্ষে পসিবল না, তাই না? তো আমরা শুধু 7টা দিয়েই লিখবো, সমস্যা নেই। নামকরণ, দ্বিপদ নামকরণ। এখন একটা নাম বলতে গেলে যদি সব নাম বলতে হয়, 7টা করে নাম বলতে হয়, তাহলে তো সো টাফ, তাই না? সো কার্লাস লিনিয়াস বললো না, শুধু জেনাস আর স্পিসিস বললেই হবে। এবং জেনাস আর স্পিসিসকেই আমরা দ্বিপদ বলতেছি। এটাকে ইংরেজিতে বলে বাইনোমিয়াল নোমেনক্লেচার। নোমেনক্লেচার মানে নাম, আর বাই মানে দুই, ঠিক আছে? তো দুইটা নাম, দ্বিপদ নাম। তো এখানে আমরা জেনাস আর স্পিসিস মেনশন করব। ওকে, ক্যারোলাস লিনিয়াস আরো কিছু নামের সাথে জড়িত, যেমন হাইড্রা নামটাও কিন্তু ক্যারোলাস লিনিয়াস দিচ্ছে, বুঝতে পারছো? এবার আসো ত্রিপদ নামকরণ। এইটা আবার কি জিনিস? মনে করো আমরা চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম দেখবো, ঠিক আছে? চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম হচ্ছে পেজার ডোমেস্টিকাস। ব্যাস, এটুক দিলেই তো হইতো। কিন্তু আমার ধরো মনে হইলো যে নীল নদের তীরে যেই চড়ুই পাখিগুলো থাকে তাদেরকে আমি স্পেসিফিকলি বুঝাবো, তাহলে এটা কিভাবে নাম দেওয়া যায়? আমি তখন এদেরকে একটা সাব স্পিসিস অ্যাড করে দিছি, উপপ্রজাতি। নীল নদের তীরে যেই চড়ুই পাখিগুলো থাকে তাদের উপপ্রজাতি আমি বলবো নিলোটিকাস। তাহলে এখানে ওদেরকে বোঝানোর জন্য আমার 3টা নাম লাগতেছে, পেজার, ডোমেস্টিকাস, নিলোটিকাস। এইটা হচ্ছে ত্রিপদ নামকরণ, 3টা পদ, বুঝা গেছে? এবং এইটা কে দিচ্ছে সেটা জানতে সেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ক্যারোলাস লিনিয়াস তো সবাই জানে, বাট এটা সবাই জানে না, তাই এটা পরীক্ষায় আসবে। স্লেজেল হচ্ছে এই ত্রিপদ নামকরণ করছে, ঠিক আছে? এটাও ICZN মানে ইন্টারন্যাশনাল কমিশন অফ জুলজিক্যাল নোমেনক্লেচার হবে হয়তোবা, এটা কর্তৃক স্বীকৃত। ওকে, আচ্ছা, এবার দ্বিপদ নামকরণে কিছু নিয়ম আছে, নিয়মগুলো একটু রিডিং পড়বা। প্রত্যেকেরই একটা বৈজ্ঞানিক নাম থাকবে, হ্যাঁ। জেনাসটা অবশ্যই কি বড় হাতের লিখতে হবে, যেমন এখানে প্যান্থেরা, বাঘের বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যান্থেরা টিগ্রিস, তাহলে প্যান্থেরার পি অবশ্যই বড় হাতের হবে। আর প্রজাতির নামে শুরুর অক্ষরটা ছোট হাতের হবে। এবং এই প্যান্থেরা নামটা ওরা বলছে এটা হচ্ছে বিশেষ্য, জাতিবাচক। টিগ্রিস এই নামটা হচ্ছে বিশেষণ, ঠিক আছে? টিগ্রিসকে ওরা বলছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, যা খুশি তাই বলুক। যদি ছাপো, তুমি ছাপলে ইটালিক অক্ষরে ছাপবা, আর লিখলে নিচে দাগ দিবা, আলাদা আলাদা 2টা দাগ, সেপারেট দাগ, এরকম করে, দেখছো? আচ্ছা, এই তো। আর কখনো কখনো বিজ্ঞানীর নামও লিখে দেওয়া যায়। যেমন ধরো একটা মাছ আছে কার্পু মাছ, তোমরা দেখছো কিনা, এটা কার্পিও বা কার্পু মাছ বলে। এই কার্পিও মাছের বৈজ্ঞানিক নাম লিনিয়াস দিচ্ছে। তো এই জন্যে সিপ্রিনাস, কার্পিও, আবার শেষে লিনিয়াসের নাম। লিনিয়াসের নামটা আবার ইটালিক করে লেখা যাবে না, সিম্পলি লিখতে হবে, এতে বোঝা যাবে এই নামটা লিনিয়াস দিচ্ছে। ওকে, টটোনিমের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। টটোনিম মানে কি? টটোনিম মানে হচ্ছে একই রকমের নাম। এই সাইন্টিফিক নেমগুলো পড়তে আমাদের মজা লাগে। কাতলা মাছের সাইন্টিফিক নেম দেখো, কাতলা কাতলা।
জোস না? যেটাই জেনাস সেটাই স্পেসিস। আবার এখন তোমরা রাসেল ভাইপারকে চেনো, গোখরা সাপকে ভুলে গেছো। গোখরা সাপের বৈজ্ঞানিক নামটাও খুব মজা, তাই না? নাজা নাজা, এটা হচ্ছে গোখরা সাপের বৈজ্ঞানিক নাম, নাজা নাজা। জোস না? কাতলা কাতলা, এগুলো হচ্ছে টটোনিম। একই জিনিস যদি পুনরাবৃত্তি হয় এটাকে আমরা বলি টটোনিম। ওকে, আচ্ছা, এবার নামকরণ করার পরে একটা প্রাণীকে কিন্তু তোমার কোথাও একটা সংরক্ষণ করতে হবে। ঠিক আছে, তুমি একটা প্রাণী পাইলা, নামকরণ করলা, এরপর আর এই প্রাণীকে কোনোদিন পাওয়া গেল না, তাহলে তো ভেজাল। তো অবশ্যই এটাকে স্পেসিমেন হিসেবে সংরক্ষণ করতে হবে, মৃত্যুর আগে অথবা মৃত্যুর পরে। বৈজ্ঞানিক নামের প্রয়োজনীয়তা, এগুলো একটু রিডিং পড়বা, ঠিক আছে? বৈজ্ঞানিক নাম দেখলেই আমরা ধরো সহজে বুঝতে পারি যে এটা আসলে কোথায় পড়ছে। যেমন ধরো নেকড়ে, কুকুর এবং হচ্ছে শিয়াল, সবার জেনাসের নাম হচ্ছে ক্যানিস। তো যখন তুমি তিনজনের সাইন্টিফিক নেম দেখবা, তুমি বুঝে যাবা যে নেকড়ে, কুকুর এবং শিয়াল এরা কাছাকাছি প্রাণী, এদের বৈশিষ্ট্যগুলো খুবই ক্লোজ। এগুলো হচ্ছে সাইন্টিফিক নেমের উপকারিতা, এগুলো সব রিডিং। অগ্রাধিকার আইন, আচ্ছা, এখানে ব্যাপার হচ্ছে যেটা, যে তুমিও একটা নাম দিচ্ছ, আমি একটা নাম দিচ্ছি, ঠিক আছে? এখন ICZN যেটাকে প্রথম অনুমোদন দিবে সেটাই আসলে অগ্রাধিকার পাবে। হ্যাঁ, দুটাই প্রচলিত মনে করো, কিন্তু ICZN যেটা আগে অনুমতি দিয়ে ফেলছে সেটাই অগ্রাধিকার পাবে। একটা প্রাণী তুমি ধরো পাইছো, তুমি ভাবলা ওহ নতুন একটা প্রাণী পাইছি, আমি একটা সাইন্টিফিক নেম দিব, আমি এখানে আমার নামটাও লিখে দিব যে শেষে, তাহলে তো জোস, সবাই আমার নাম পড়বে, কঠিন নাম। কিন্তু তুমি গিয়ে দেখলা ICZN এ অলরেডি এনলিস্টেড এই প্রাণীটার সাইন্টিফিক নেম, তখন তুমি বলতে পারবা না ভাই আমারটা দেন। অগ্রাধিকার বলে যে আগে দিচ্ছে তারটাই থাকবে, ঠিক আছে? বুঝছো? এটি অগ্রাধিকার আইন। এইগুলো তুমি জেনে কি করবা, সব লিখে দিচ্ছে। হোমোনিম, সিনোনিম, আচ্ছা, এটার ক্ষেত্রে মনে করো আহ, দুইটা সাইন্টিফিক নেম মনে করো এক হয়ে গেছে। কিরকম? মনে করো কাতলা মাছের সাইন্টিফিক নেমও কাতলা কাতলা, ধরো ইলিশ মাছের সাইন্টিফিক নেমও বিশ্বের আরেক প্রান্তে কেউ কাতলা কাতলা দিয়ে রাখছে, কোনোভাবে এটা হয়ে গেছে। বুঝছো? এখন যেটা বেশি গ্রহণযোগ্য, যেমন কাতলা কাতলা, এটা কাতলার জন্য ভালো গ্রহণযোগ্য, এটা ইলিশের জন্য ভালো গ্রহণযোগ্য না। তখন এই এই দুইটাকে আমরা বলবো হোমোনিম বা সিনোনিম। বুঝছো? ইলিশ এবং কাতলা তখন আসলে একটা সিনোনিম বা হোমোনিম। হোমো মানে সেম, নিম মানে নাম। ইলিশ এবং কাতলা দুজনই সেম নাম নিয়ে দুই পৃথিবীর দুইটা ভিন্ন প্রান্তে মনে করো যে গ্রো করতেছে, কিন্তু এটা যে ধরো ICZN এর চোখে আসলো, তখন এখানে যেটা অধিক গ্রহণযোগ্য সেটাকেই গ্রহণ করা হবে, আরেকটা নতুন করে নাম দেওয়া হবে, ঠিক আছে? এটাকেই হোমোনিম বা সিনোনিম বলতেছে। ওকে, সংরক্ষণ করবা, ঠিক আছে? নমুনাকে সংরক্ষণ করবা, সংরক্ষণের জন্য ভালো উপায় হচ্ছে কি জানো? ফরমালিন। ফরমালিন একটা প্রিজারভেটিভ, এটা দিয়ে সংরক্ষণ করা যায়, কিন্তু যেটা তুমি খাবা, খাবার জিনিসে এই ফরমালিন দেওয়া যাবে না, ঠিক আছে? এটা দেহের জন্য ক্ষতিকর। একটা প্রাণীকে তুমি ল্যাবে সংরক্ষণ করতেছো ফরমালিনের মধ্যে ডুবায়, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, এই লাইনটা জানবা যে ফরমালিন এবং অ্যালকোহল এই দুইটাতে ভালো সংরক্ষণ করা যায়। ওকে, এবার শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা রিডিং পড়বা, ঠিক আছে? যে শ্রেণীবিন্যাস জানতে পারলে আসলে আমরা একটা প্রাণী কিভাবে আসলে বিবর্তিত হয়েছে, হ্যাঁ, বিবর্তনের ধারাটা বুঝে যাই, যে এর আশেপাশের কাছাকাছি গোত্র কারা, কাছাকাছি প্রাণী কারা, এইগুলা নতুন প্রজাতি শনাক্ত করতে হেল্প হয়। ফলিত প্রয়োজনীয়তা কি, রিডিং পড়বা, এগুলো খুব ইজি। বুঝছো? শ্রেণীবিন্যাস করার মধ্য দিয়ে কোনগুলো উপকারী ক্ষতিকর এগুলো বুঝতে পারছি আমরা, বন্য প্রাণী সংরক্ষণ করতে ইজি হয়েছে আমাদের। হ্যাঁ, রিডিং পড়বা। উন্নত জাতের পশু পাখি বের করতে পারছি। আচ্ছা, হিকম্যান অ্যাট অল, এটার মানে হচ্ছে হিকম্যান এবং তার বন্ধুরা, হিকম্যান এবং তার সহযোগীরা, তারা প্রাণী জগতে শ্রেণীবিন্যাস করছে। এখানে দেখো মেজর ফাইলাম কয়টা? 9টা, এর মধ্যে 8টা নন কর্ডাটা, একটা হচ্ছে কর্ডাটা, দেখছো? আর গৌণ ফাইলা, মাইনর ফাইলা হচ্ছে কয়টা হবে হিসাব করতে পারো। এই যে 5,000-এর অধিক হইলে তুমি এটাকে মেজর ফাইলাতে দিবা, বুঝছো? নয়তো মাইনর ফাইলাতে পড়ে যাবে। কি রে, 33টা, এই যে দেখো প্রাণী জগতে কয়টা ফাইলাম আছে? 33টা। হিকম্যানের মতে 33টা ফাইলাম আছে, এর মধ্যে 9টা হচ্ছে মেজর। ওকে, এখানে অনেক কিছু লেখা আছে, বাট এখানে এত কিছু লাগবে না। বুঝছো? এখানে অনেক ফাইলামের অনেক কিছু লেখা আছে, এগুলো লাগবে না, এগুলো তাও একটু দেখতে পারো।
এইগুলো প্রজাতির সংখ্যা বাংলাদেশে কয়টা প্রজাতি আছে এগুলো লাগবে না, এগুলো দরকার নাই, ঠিক আছে। বাট খালি খেয়াল করো সবচেয়ে বড় ফাইলাম কোনটা, আর্থ্রোপোডা, সেকেন্ড বড় হচ্ছে মলাস্কা। এই দুইটা ব্যাপার খালি দেখো, মলাস্কাতে 85,000-এর মতো, আর আর্থ্রোপোডাতে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 12 লাখের মতো। ওকে, নন কার্ডাটা পর্বের শ্রেণীবিন্যাস এইখান থেকে বরঞ্চ আমি মনে করি যে তোমাদের সাদি ভাই পড়ানো শুরু করুক, ঠিক আছে। সাদি ভাই হচ্ছে পর্বগুলো পড়ানো শুরু করুক নেক্সট ক্লাসে। আমরা এটা স্টার্টিং হিসেবে ভালোই পড়লাম, স্টার্টিং আমরা শ্রেণীবিন্যাসের শ্রেণীবিন্যাস নিয়ে যা কিছু আছে সবকিছু পড়ে ফেলছি। এবার আমাদের 9টা পর্ব বাকি, এবং 9টা পর্বের মধ্যে 8টা পর্ব ধরো সাদি ভাই এক ক্লাসে পড়াই ফেলবে, আর কর্ডাটার পুরোটা আরেক ক্লাসে পড়াবেন, ঠিক আছে। তো সামনের ক্লাসটাতে মনোযোগ দিয়ে কইরো, ঠিক আছে। এইরকম থাকলেই ভালো হতো। কিরকম থাকলে ভালো হতো? ভাইয়া, স্পঞ্জি লিডি গোত্রের প্রাণী কারা? বলো, তুমি বলো। নামের মধ্যে স্পঞ্জ আছে না, তাহলে স্পঞ্জি লিডিতে আসলে স্পঞ্জ বা পরিফেরার যে প্রাণীগুলো আছে তারা থাকবে। ওকে ওকে, তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করি। আমরা নেক্সট ক্লাস হচ্ছে নন কর্ডাটা প্রাণী শ্রেণী বিন্যাস, এখান থেকে নিয়ে পর্বগুলো সাদি ভাইয়া নেবেন। আমার সাথে এই চ্যাপ্টারের জার্নিটা প্রাথমিক অংশে এখানেই শেষ করছি। আর 26 ব্যাচের সাথে জার্নি আমার শেষ হচ্ছে না, বরং শুরু হচ্ছে। তোমরা এখানে অনেকেই আমাদের ওয়ান স্টপ বায়োলজি 2.3 যুক্ত হয়ে গেছো, আর কেউ কেউ এখনো হওনি, হবে বলে ভাবছো। আমি বলবো যে শুরু থেকেই হয়ে যাও, একা না হয়ে বন্ধুকে নিয়ে হয়ে যাও, একসাথে পড়া শুরু করো, একসাথে পড়া শেষ করো। পড়ার কিন্তু ভীষণ চাপ কলেজে। বায়োলজির ক্ষেত্রে তুমি জাস্ট ব্লাইন্ডলি আমাদের ফলো করো, যে ভাইদের ক্লাস করবো আর পড়বো, ক্লাস করবো আর পড়বো, এই দায়িত্ব ভাইদের, ঠিক আছে। এইচএসসি তে কমন পড়া, অ্যাডমিশনে কমন পড়া দায়িত্ব ভাইদের। আমি ভাইয়ের ক্লাস করবো আর পড়বো, অন্যটা কি হবে অন্যটার মতো করে ভেবে নাও। বায়োলজির ক্ষেত্রে এভাবে আমাদের দায়িত্ব দিয়ে দাও, তুমি পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে। আর আজকের ক্লাসেও আমরা অনেক কিছু পড়লাম, তো এইগুলো নিয়ে তোমরা কি করতে পারো, অবশ্যই রিভিউ দিতে পারো, গ্রুপে জানাইতে পারো, ঠিক আছে। ওকে, শ্রেণীবিন্যাস মনে হবে কোন অংশটাতে, এটা চিন্তা করতে চাচ্ছি। এই সিলেবাস এখানে এটা থাকুক। তাহলে একটা সেই ট্রেডমার্ক মার্কা ছবি গত ক্লাসে যারা রিভিউ দাও নাই তারা আজকে দিয়ে দিবা, ঠিক আছে, যে ক্লাস এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। তাহলে ছবি তুলে নিতে পারো। ওকে, যদি হয়ে যায় খুব ভালো, তেলাপোকার মাথা ঢেকে দিছি, সমস্যা নেই। কোনো প্রশ্ন আছে কিনা চটপট বলে ফেলে দেখি। ভাই সিকিউ কোন পার্ট থেকে আসবে, শ্রেণীবিন্যাস একটু বলে দেন। শ্রেণীবিন্যাসের ওই যে আমি দাগাই দিলাম যে সিলমের ব্যাপারটা ইম্পর্টেন্ট, আর এই শুরুর অংশটা থেকে সিকিউ এ মেইনলি অনুধাবনমূলক ব্যাপারটা আসে, বুঝতে পারছো। আর গ আর ঘ নাম্বারের জন্য পর্বগুলার বৈশিষ্ট্য বেশি আসে, যেগুলো আপকামিং ক্লাসে পড়বে। আচ্ছা, আর তুমি খুব ভালো হয় তুমি হচ্ছে যেটা করবা, বোর্ডের সিকিউ গুলো একটু করে দেখবা, তাহলে ভালো আইডিয়া পাবা, তাহলে একদম দারুণ আইডিয়া পাবা। হ্যাঁ, পোজ দাও শেষ। ওকে, আর আর কোনো ব্যাপার আছে বলো, আর কোনো প্রশ্ন থাকলে বলো, আর নয়তো আমরা শেষ করি। ক্লাস কেমন ছিল জানায়ও, ঠিক আছে। এখনই জানাই দিবা, এখনই পোস্ট করে দিবা, পরের জন্য রেখে দিবা না। নোট করলে তো করছোই, না করলে নাই, যেভাবে আছে ওইভাবে পোস্ট করে দিবা। আর নেক্সট ক্লাসগুলোতে থাকবা। আরো কোনো চ্যাপ্টার ফ্রিতে পড়াইতে হলে বইলো আমাদের রিকোয়েস্ট করলে আমরা অবশ্যই নিব। আর রোড টু ডিএমসির ইউটিউব চ্যানেলে ফ্রি প্লেলিস্ট থেকেও তুমি অনেক চ্যাপ্টার করে ফেলতে পারো আগে আগে, ঠিক আছে। ভাইয়া, আপনাদের কোনো কোশ্চেন ব্যাংক আছে? কোশ্চেন ব্যাংকটা আসলে 24 ব্যাচের জন্য বানানো হয়েছে, যেগুলো এখনো আমাদের হাতে আসেনি, প্রিন্টিং এ আছে। আরো 2-3 সপ্তাহ লাগবে হাতে আসতে, তখন তোমরা চাইলে নিতে পারবে, ব্যাখ্যা সহ থাকবে সেখানে সব। পরের বৈশিষ্ট্যগুলো একটু বলিয়ান কাল, আমি পড়াবো না, এটা সাদি ভাইয়া পড়াবেন। একই মুখ বারবার দেখতে দেখতে তোমাদের বোর হইতে হবে না। নেক্সট ক্লাসে সাদি ভাইয়া পড়াবেন, সেই ক্লাসটা ভালো মতনে করবা। সাদি ভাই এই চ্যাপ্টারের বস, আমার থেকে বস আসলে। আচ্ছা, আর কোনো প্রশ্ন বাচ্চারা? আর প্রশ্ন নেই। আজকে ক্লাস বুঝতে পারছো? সিলম বুঝতে পারছো? আচ্ছা, আশা করি পারছো। তাহলে আমি যাই আজকে, কেমন? সবাই ভালো থাকো, অনেক অনেক শুভকামনা, অনেক দোয়া সবাইকে। আসসালামু আলাইকুম।